আবির খেলতে খেলতে আনন্দ উপভোগ করছে। এই চলো না আমরাও নাচতে নাচতে গাইতে গাইতে ওইভাবে আনন্দ উপভোগ করি। তোমার যখন ইচ্ছা তাহলে শুরু করো কুন্তি। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, বাজা কাশো জমা আসো থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, বাজা কাশো জমা আসো থাকবে মা আর কতক্ষণ। মায়ের
মনে হয় সব তুমি দিন থেকে তুমি সারা রাত্রি জেগে ঠাকুর থেকে তোমার অ্যাসিড হয়েছে, নইলে বমি করবে কেন? এখনই তুমি ডাক্তারের কাছে চলো। না না, ডাক্তার কাছে যেতে হবে না, আমার তেমন কিছু হয়নি। ও মাই গড, তোমার কি হয়েছে আমাকে তা বলবে তো? আমার যা ধৈর্য ধরছে না। তুমি আমার কাছে এসো, আমি এই কানটা একটু বাড়াও, আমি তোমার কানে কানে বলবো, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। শুনে তোমার আনন্দ হচ্ছে না? নো নেভার করবে। এখনই মা হওয়া মানে এনজয়ের পথে কাঁটা দেয়া। তার চেয়ে তুমি চলো এখনই ডি মুখার্জি নার্সিং হোমে, মাত্র একটা ইঞ্জেকশন দেবে, ব্যাস একেবারে 5 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। না না, ও কথা বলো না। তোমার আমার ভালোবাসার সন্তান এইভাবে পৃথিবীর আলো বাতাস ভোগ করতে আসছে, তাকে এইভাবে বঞ্চিত করলে আমাদের যে মহা পাপ হবে। পাপ? কিসের পাপ? আরে তাই যদি হতো তাহলে বনে জঙ্গলে অলিতে গলিতে পড়ে থাকতো না হাজার হাজার সদ্যজাত শিশু সন্তান। তুমি কি বলছো? ইয়েস, ইট ইজ 100% কারেক্ট। তাছাড়া আমি এই গোবিন্দপুর অঞ্চলের প্রধান। জনগণ যদি জানতে পারে বিয়ের আগে আমি সন্তানের বাবা হয়েছি, তাহলে পরবর্তী পঞ্চায়েত নির্বাচনে জনগণ আমাকে একটা ভোটও দেবে না। আজ এই বিজয় দশমী তিথিতে মা দুর্গাকে সাক্ষী রেখে আমার সিঁথিতে তুমি সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে তোমার বাড়িতে নিয়ে যাবে। তুমি কি করে ভাবলে কুন্তি তোমাকে বিয়ে করে আমি আমার বাড়ি নিয়ে যাব? সে কি তাহলে আমাদের এতদিনের প্রেম ভালোবাসা সম্পূর্ণ মিথ্যা, সব আমার অভিনয়, ছলনা। তাহলে আমার গর্ভে তোমার সন্তান, তোমার সন্তানের বাবাকে তুমি তো নিজেই জানো না। তুমি বলো না, তুমি ছাড়া আমার জীবন যৌবন আমি তো কাউকে দান করিনি। তুমি বিশ্বাস করো, আমার কথাটা তুমি বিশ্বাস করো। আমি তোমাকে ছুঁয়ে বলছি, তোমার মতো মেয়েকে যে ছেলে বিশ্বাস করে তাদের মতো মহামূর্খ এই পৃথিবীতে আর দুটো নেই কুন্তি। কোথায় যাচ্ছ বিশ্বাসঘাতক? আমার সঙ্গে অভিনয় করে তোমার বাচ্চা আমার গর্ভে আমি ধারণ করেছি, এই ভয় তুমি চলে যেতে পারো না। আমি তোমাকে পুলিশে দেব। তুমি আমার কিছুই করতে পারবে না কুন্তি। আমি পঞ্চায়েত প্রধান মহিম হালদার, থানা পুলিশ আইন আদালত সমস্ত কিছুই আমার হাতের মুঠোয়। তার চেয়ে বেশি জল ঘোলা না করে তুমি চলে এসো আমার সঙ্গে। আমার কথা মতো চললে জীবনে তোমার কোনোদিন খাওয়া পড়ার অভাব হবে না। আমি তোমার দয়া মায়ালে বেঁচে থাকতে আমি কিছুতেই চাই না। আমি এখন ছুটতে গায়ের সকলকে চিৎকার করে বলবো, এই মহিম হালদার আমার মৃত্যু বয়স সর্বনাশ করে দিয়েছে। তোমরা সবাই শোনো, আমার এই মহিম হালদার সব সর্বনাশ করে দিয়েছিল, আমার মৃত্যু বয়স সর্বনাশ করে দিয়েছে। এই সুযোগ আমি তোমাকে দেব না কুন্তি। তোমার গর্ভের এই অবৈধ সন্তানকে আবাসন করে তোমাকে নিয়ে গিয়ে বন্দিনী সীতার মতো বন্দিনী করে রাখবো আমার বাগান বাড়ির 4 দেয়ালে ঘেরা নির্জন নিরিবিলি অন্ধকার কক্ষে। কোনোদিন একটি কাক পক্ষীয় সন্ধান পাবে না। একটা প্রতারকের প্রতারণায় বিশ্বাস করে আমি আমার সর্বস্ব হারিয়ে ফেলেছি। ও গো আমার মেয়েরা, আমার দেশের মেয়েরা, তোমরা যেন আমার মতো ভুল করো না গো। তোমরা যেন কেউ বিয়ে রাখে এইভাবে ভালোবাসাকে বিশ্বাস করে জীবন যৌবন দান করো না। তাহলে আমার মতো তোমাদের হাহাকার করে কাঁদতে হবে গো। আমার মতো হাহাকার করে কাঁদতে হবে। প্রেমের জোয়ারে দেহ গেল ভেসে,
কুমারী জননী ভাবিছে বেচার ঘরে বাইজির কিচ্ছু দেখা যাচ্ছে না। এই সময় কেউ কোথাও নেই। এই তো এই বাচ্চা দুটোকে খণ্ড করে আমার হাত দুটো এরকম থরথর করে কাঁপতে গেল। কোনোদিন তো এখন আমি দুর্বল হয়ে পড়িনি। তাই তখন আমি কি করি? হ্যাঁ পেয়েছি। ওই তো শোনা যাচ্ছে ক্ষুধার্ত শিকাল আর কুকুরের ডাক। এইখানে এসে ওরা ছিঁড়ে খেয়ে নেবে। আর আমি কাল সকালেই পেয়ে যাব নগদ 50,000 টাকা। ভোরের আলো ফুটে উঠেছে, তাই সকাল হওয়ার আগেই আমাকে ওই বকুলতলার জমিটায় আঠল কাটতে হবে। এই ভোরে কোথা থেকে ভেসে আসছে এক সদ্যজাত শিশুর কান্না। এই ভোরবেলায় ভালো দেখতেও পাচ্ছি না। এই তো এখানে শুয়ে আছে দুটো শিশু সন্তান। তবে কি কোনো নারী এদের কুমারী বেলায় জন্ম দিয়ে এখানে ফেলে দিয়ে গেছে? অত ভাববার আমার সময় নেই। ছেলে সে নিজেরই হোক আর পরেরই হোক, আমার তো সাত কুলে কেউ নেই। বিয়ে করলাম, বউটা আমার হঠাৎ কালা জ্বরে মারা গেল। তাই শোকে দুঃখে আমি আর কোনোদিন বিয়ে করলাম না। ভগবান যখন তোদের আমার কোলে ফেলে দিয়েছে, তোদের মানুষ করে সারাটা জীবন কাটিয়ে দেব। 25 বছর পরের ঘটনা। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না মন থাকে ধোয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোয়া হয় না। যদি না আগুন থাকে ধোয়া হয় না। ওই কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোয়া হয় না। কাটতে চাই না, কিছুতেই সময় আমার কাটতে চাই না। তাই তো জল নিতে আসার নাম করে আমি অর্জুনের সাথে দেখা করতে এসেছি। আজ আমি দেখবো অর্জুন কেমন করে তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে চলে যাও। কিন্তু কলেজ থেকে তোর অর্জুন এখনো ফিরে আসছে না। আরে অর্জুনের নামে কি হয়েছে শুনি? আরে আমি তো এসেছি।
কে কে আপনি? আরে সে কি শিউলি, তুমি আমাকে চেনো না? আমি এই অঞ্চল প্রধান, আরে মহিম হালদারের একমাত্র ছেলে পলাশ হালদার। ও, আপনি পলাশ হালদার। ইয়েস ইয়েস, আমাকে তাহলে চিনতে পেরেছো দেখছি। আমি না আপনার নাম অনেক আগে শুনেছি, কিন্তু আজ আপনার মতো মহান পুরুষের প্রথম দর্শন করলাম। তাহলে আমাকে দেখে চিনতে পেরেছো দেখছি। হ্যাঁ, চিনতে পারবেন না, পছন্দ হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি ওই অর্জুন সামন্তর বাগদত্তা, তাকে আমি ভালোবাসি। সে কি শিউলি, সেই লোফারটার কিছু নেই জেনেও তাকে তুমি মন প্রাণ দিয়ে, হৃদয়ে উজাড় করা ভালোবাসা দিয়ে আমি তাকে ভালোবাসি। কিন্তু আমি তা হতে দেব না শিউলি, তুমি এই পলাশের শিউলি, তাছাড়া সেই স্কাউন্ডেল অর্জুনের চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি। আপনার ভালোবাসা তো কচু পাতা জলের মতো নিমেষের মধ্যে একবারে নিশ্চিহ্ন হয়ে যায়, তাই আপনার মতো ভালোবাসার মানুষকে না আমি ঘৃণা করি, ঘৃণা তুমি করি। আমাকে ঘৃণা করলেও আমি তো তোমাকে 100% লাভ করি শিউলি। এত দুষ্পর্ধা তবে রে। তোমার এত বড় সাহস, এই পলাশ হালদারের গালে চড়। মানলাম মানলাম, কারণ তোমার জানা দরকার যে অমর মাস্টারের মেয়ে এই শিউলির সাহস বীরঙ্গনা কতখানি। শুনে যাও, অমল মাস্টারের মেয়ে শিউলি এই পলাশ হালদারের লালসা খাবা কত, যে সত্য ফোটা ফুল আমার নজরে পড়েছে, তার মানে আগে আমি এত সহজে ছেড়ে দিই না। এই দাম্ভিক শিউলির সমস্ত আবরণগুলো একটা একটা করে খুলে নিয়ে আমার গুরুর প্রস্তাবে রাজি হয়ে যাও। আমি বলবো তবু তোমাদের ঘৃণা প্রস্তাবে আমি কিছুতেই রাজি হব না, কিছু হবে না। এই লোকে তুই শালির শাড়ি আঁচলটা ধরিয়ে দেবো গুরুর হাতে। না, ছেড়ে দে শয়তান, শয়তান ছেড়ে দে। ওই অর্জুন দ্রৌপদীর বস্তা হরণ করে ওই অজয় কৌরব কুল ধ্বংস হয়েছিল, তোরা যদি মরতে না চাস তাহলে ছেড়ে দে। ও শালি বলো কি গুরু, এই বুলেট রকেটের মস্তানকে ভয় দেখাচ্ছে। একটা সত্য বটে কাটাবি ছিল ফুল, যাকে এক ঝটকায় তুলে নিয়ে যেতে আমাদের এতটুকু সময় লাগবে না। এবার তুমি বস্তারা পালা শুরু করো বলো, এবার শালিকে এবার অলঙ্গ করে দিয়ে না, একেবারে আমরা ঘিরে দিয়ে যাবো। পারবি না নরপশু দল, দ্রৌপদীর লজ্জা বস্ত্র নিবারণ করতে ওই ভগবান শ্রীকৃষ্ণ ছুটে এসেছিল চক্র হাতে, তেমনি তোদের মতো নারীর নাম মাংস লোভী জানোয়ারদের হাত থেকে রক্ষা করতে ছুটে আসবে আমাদের। অর্জুন সামন্ত, তো সাহস তো কম নাই না অর্জুন সামন্ত, আমাদের গুরুর গায়ে হাত তুলেছে। এক্ষুনি তাদেরকে আমরা গুলি করে মারবো। আরে বলে কিরো পলাশ হালদারের 5-6টা কুত্তার দল, চলাই চলাই দেখেন এবার কে কাকে মারে। এবার তোদের কে রক্ষা করবে আমার হাত থেকে? অর্জুন, ওদের ছেড়ে দাও, কারণ কুকুর মানুষকে কামড়ায় কিন্তু মানুষ কুকুরকে কামড়ায় না। এই পর মেয়েদেরকে সম্মান দিতে শিখবে, আর কখনো এরকম ভুল করবে না। আচ্ছা, আমরা এই অপমানের প্রতিশোধ নেব। আচ্ছা, এখন পালিয়ে চল বুলেট রকেট, চলো বড়। যাওয়ার আগে একটা কথা শুনে যাও, মেয়েদের আর কখনো কোনোদিন অসম্মান করবে না, সম্মান করবে সম্মান। তোমাকে আর আমায় জ্ঞান দিতে হবে না, তুমি যখন আমার নজরে পড়েছো, একটি রাতের জন্য হলো তোমাকে আমার চাই, তখন কিন্তু তোমার ওই পীড়িতের নাগর অর্জুন সামন্ত তোমাকে আমার এই উদ্যত ধাবা থেকে কোনোদিন মুক্ত করতে পারবে না।
সেদিন আমাদের পিস্তলের গুলিতে যা। চিরদিনের মতন ঘুম পালিয়ে দেবো। কথাটা ইয়াদ রেখো অর্জুন সামন্ত। আবে যা যা, তোদের মতো ফুটো মস্তানদের আমি অনেক দেখেছি। আবার যদি কোনোদিন দেখে এই পলাশপুর গ্রামের মেয়েদের উপর ছেলেতে হানো করে চেষ্টা করছে, সেদিন কিন্তু আমার হাত থেকে তোরা মুক্তি পাবি না। চলে যাচ্ছ, তুমি চলে যাচ্ছ অর্জুন। কেন শিউলি, কিছু বলবে? বলার তো তোমাকে অনেক কথাই ছিল, কিন্তু সেই বলার সুযোগ তুমি দিলে কোথায়? তাড়াতাড়ি বলো শিউলি। বারবার কেন আমি তোমার কাছে আসি, তুমি বুঝতে পারো না? আমার চোখ মুখ দেখে তুমি বুঝতে পারো না কেন বারবার তোমার কাছে ছুটে আসি? যা কেন? পার নয়, যা কোনোদিনও হতে পারে না, তা নিয়ে তুমি কেন বারবার আমার কাছে আসো শিউলি? কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি অর্জুন। তোমার সুন্দর একটা ছবি আমার হৃদয়ের মধ্যে এঁকে আমি সারা দিন রাত প্রদীপ জ্বেলে তোমায় পুজো করি। হয় না শিউলি, তুমি মস্ত বড় ভুল করছো। অর্জুন, মাস্টারমশাইয়ের মেয়ে, তোমাকে বিয়ে করলে এই সমাজ সংসার যে আমাকে এক ঘরে করে দেবে শিউলি। তুমি কি পারো না তোমার আমার ভালোবাসার ধারালো ছুরি দিয়ে এই সমাজটাকে কেটে কুচি কুচি করে আমাকে বহু দূরে কোথাও নিয়ে গিয়ে আমাকে নিয়ে সংসার করতে? বলো না। আমি একজন সামান্য গরিব চাষির ছেলে, কিন্তু কিন্তু সেটা আমার কাছে কল্পনার অতি। কেন তুমি সেই মিথ্যা স্বপ্নের জালে আমাকে চড়াতে চাইছো? বেশ, তাহলে যাওয়ার সময় তুমি আমার একটা কথা শুনে যাও। তোমার সঙ্গে আমার এই শেষ দেখা, আর কখনো কোনোদিনও আমি তোমাকে বিরক্ত করতাম। তুমি ছেড়ে দাও অর্জুন, ছেড়ে দাও। আমি এই কলসিটা গলায় বেঁধে ওই দিঘির জলে ঝাঁপিয়ে পড়ে আমি আত্মহত্যা করব। আত্মহত্যা, ছেড়ে দাও। আমার না যদি থাকে সুখ, তোমার আছে তুমি কাঁদেবে, তোমার গন্ধ হারা ফুল আমার কাছে সুরভি নেবে। অর্জুন, তেরি নাম প্রেম, তেরি নাম জীবনে যাব অবহার, মরণে নেই এত শান্তি আমি আগে জানতাম না শিউলি। আই লাভ ইউ শিউলি, আই লাভ ইউ। Look at the good pictures. কাকিমা তুমি বিহা মেঘ কোথাকার চলাতে আসার নাম করে এই রাস্তাঘাটে পোস্টে নষ্ট করতে তোর লজ্জা করে না? আজকে বাড়িতে যাই, তোর মা বাবাকে আমি সব কথা বলবো। কাকিমা না, তুমি বাবা মাকে কিচ্ছু বলো না। এরকম কাজ আমি আর কখনো কোনোদিনও করবোই না। বিড়াল যদি বলে মাছ খাবো না, সে কথা আমায় বিশ্বাস করতে হবে নাকি? কাকিমা, এই এই ননসেন্স, তোমার লজ্জা করে না রাস্তার মাঝে এই কোচি মেয়েটাকে নিয়ে পোস্টে নষ্ট করতে? করে বিশ্বাস করে, তবে আপনাকে
এই প্রশ্নটা আমার বিবেকের ডায়েরির পাতায় লিখে রাখলাম মেম সাহেব। এর উত্তরটা ভবিষ্যতে একদিন দিয়ে দেবো মেম সাহেব, ভবিষ্যতে একদিন দিয়ে দেবো। What? অন্যায় করে বড় বড় কথা বলতে তোমার লজ্জা করে না? বড় কথা বলার মানুষ আমি নই মেম সাহেব। আর লজ্জার কথা বলছেন? আরে লজ্জা তো আপনার করা উচিত মেম সাহেব। ওই লজ্জা নামক বস্তুটা যদি আপনার মধ্যে ন্যূনতম থাকতো, তাহলে আপনি একজন এই শাশ্বত কুলবধূ হয়ে এই অর্ধ উলঙ্গিনী পোশাক পরে বাড়ির বাইরে বেরোতেন না মেম সাহেব, বাড়ির বাইরে যত বড় মুখ না তত বড় কথা। আজকে বাড়ি যাই, এর একটা বিহিত ব্যবস্থা আমি করবই করবো। কাকিমা না, আমি তোমাকে পায়ে পড়ছি কাকিমা, এই কথা তুমি বেজু কাকাকে বলো না। তুমি বিশ্বাস করো, আমি বাড়ির বাইরে আর কখনো কোনোদিনও হাসবো না কাকিমা। আমি বাড়ির বাইরে আর কখনো কোনোদিনও হাসবো না। তুমি শুধু বেজু কাকাকে বলো না। বিড়াল যদি বলে আমি মাছ খাবো না, সে কথা আমায় বিশ্বাস করতে হবে নাকি? যে কুত্তার ওই হাড়ি চাটা স্বভাব, সে হাড়ি চাটবে, তাকে যত মুখো মারো। হ্যাঁ, তোর বাবা তো চ্যাটান চ্যাটান কথা বলে কিনা আমি আদর্শ মাস্টার, আমাকে আবার কত রকম জ্ঞান দিতে আসে। আরে আমি হলাম প্রফেসরের ওয়াইফ, আমি আমার স্টাইলে লাইফ কাটাবো, হোটেল পার্টি নাইট ক্লাবে যাব, আর গিয়ে হিন্দি গানের সাথে নাচবো গাইবো। चुटकी जो तूने काटी है, चोरी से काटी है, यहाँ बहार टूटी हूँ मैं तुझसे टूटी हूँ, मना लिया ओ जाने प्यार। छेड़ेंगे हम तुझको लड़की तू है बड़ी बम 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 बम। ओ ला ला ओ ला ला ओ ला ला ओ ला ला, तू है मेरी फंसी। ও আপনাকে আপনাকে তো আমি ঠিক চিনে উঠতে পারলাম না। পলাশ হালদার। ও মাই গড, কত বড় লোকের ছেলে আপনি। আপনার হাতটা দিন না প্লিজ, আপনার সাথে দোস্তি করে একটু এনজয় করি। ম্যাডাম, মেনি মেনি থ্যাঙ্ক। এখন থেকে কিন্তু আর ম্যাডাম নয়, এখন থেকে তুমি আমাকে ডিয়ার বলে ডাকবে। তুমি আমার দিকে তাকিয়ে কি দেখছো বন্ধু? কেন? তোমাকে দেখছি। আমাকে? ইয়েস ইয়েস মাই সুইট হার্ট। হাউ লাভলি মাই ডিয়ার সিপ্রা। এখানে আর নয়, ঠিক আছে? তুমি বাড়িতে সময় করে আমার বেডরুমে যাবে, বেডরুমে শুয়ে না আমি আমার যৌবনটাকে তোমার মাঝে মিলিয়ে দেবো, আর তুমি দুষ্টু মধুকর হয়ে সব মধু আমার পান করে নেবে। তাই হবে ডার্লিং, তাই হবে। একটু চলবে নাকি ডার্লিং? ও শিওর, নিশ্চয়ই চলতে পারে। আমি তোমার মতো বয়ফ্রেন্ড চাইছিলাম। বেশি খেও না বন্ধু, নেশা হয়ে গেলে আমার বাড়ি যেতে পারবেন না। তুমি আমায় হাসালে বন্ধু। আরে কলকাতায় এরকম বোতল বোতল মাল টেনে না সোজা বাড়ি চলে গেছি। আরে তাই নাকি? এই মুহূর্তে যদি আমার কাছে একটা ক্যামেরা থাকতো, তা তোমাদের এই দৃশ্যটা আমি ছবি তুলে রাখতাম। মেয়ে বৌদি, আমল আই হেট ইউ। তোমাকে বৌদি বলে ভাত আমার ঘৃণা হচ্ছে। আরে বাবা, তাহলে আমার কাছে এসেছো কেন? যাও না, তোর বৌদির কাছে যাও না, যাও। বাড়ির কুলবধূ হয়ে এই নগ্ন পোশাক পরে সুরট সুতায় গা বাঁচি দিয়ে
একটা লম্পটের গোলাগ্র হয়ে আসছি নাচ গান করতে তোমার লজ্জা করছে না? না করে না, লজ্জা করে না, কারণ তোমার বৌদির মতো না আমি মাথায় এক হাত ঘোমটা টেনে পা পর্যন্ত শাড়ি পরে গলা বধূ হয়ে ঘরের কোনো মুখ লুকিয়ে বসে থাকার জন্য জন্মাইনি। আমি আমার লাইফে ফুল এনজয় করতে চাই। তা আমি জানি মেজো বৌদি, তা আমি জানি, তবুও তোমায় একটা কথা না বলে পারছি না। আমার এই মাতৃসমা বড় বৌদির কথা তোমার ওই কলঙ্কিত মুখে এনো না, তাহলে তোমার জিভটা খসে মাটিতে পড়ে যাবে, পড়ে যাবে। আরে যাও যাও, আমাকে জ্ঞান দিতে এসো না। চালুরি ছুটকে বলে কিনা তোর পেছনে একটা ফুটো আছে, তবু যদি ভাইজির সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর না করতো। তুমি কি বলছো শিপ্রা? আরে আমি ঠিকই বলছি গো, ঠিকই বলছি। ভাইজির সাথে যে গোপন প্রণয়ে আসক্ত হয় সে নাকি আমাকে আবার জ্ঞান দিয়ে গেল। এই পলাশ, ওর কথা তুমি কিছু মনে করলে না তো? আই নো নেভার, তুমি যখন একান্ত আমার, ওর কথায় আমার কিচ্ছু যায় আসে না শিপ্রা। তাহলে তাহলে তুমি আমাকে কথা দাও, প্রত্যেকদিন একবার করে আমার বাড়িতে যাবে, কথা দাও। আরে তুমি যখন বলছো আমি কি সে কথা ফেলতে পারি শিপ্রা? আমি এই তোমার হাতে হাত দিয়ে প্রমিস করলাম প্রতিদিন একবার করে তোমার বাড়ি যাবো যাবো যাবো। এবার হলো তো? মাই সুইটহার্ট, হলো। ऐसे दीवानगी देखे नहीं मैंने, इसलिए जाने जाना दीवाना तेरा नाम लिख दिया, तेरा नाम लिख दिया, तेरा नाम लिख दिया, तेरा नाम तेरा नाम लिख दिया, तेरा नाम लिख दिया, तेरा नाम लिख दिया, तेरा नाम लिख दिया। শিউলি, শিউলি, ওহ, মেয়েটা যে কোথায় যায় তার পাত্তাই পাওয়া যাচ্ছে না। শিউলি, শিউলি শিউলি বলে চিৎকার করতে শুরু করে দিয়েছে কেন? কেন চিৎকার করবো সবিতা? শিউলি আমাদের একমাত্র মেয়ে, স্কুল থেকে এসে তাকে দেখতে পাইনি তাই ডাকছি আর কি। ও সে কি বাড়িতে আছে যে তোমার ডাকে সাড়া দেবে? সেই ভদ্র মহিলা ভর দুপুর বেলা জল আনতে বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ফেরার নামটি নেই। তুমি এত রেগে যাচ্ছ কেন সবিতা? শিউলি মা আমার। দেখো এখন সে কুচি কুকিটি নেই, এখন আগের মতো যদি ধিঙ্গি ফোলা করে বেড়ায় তাহলে পাড়ার লোকে কি বলবে বলো তো? আর বলবে সবিতা, শিউলি আমাদের সে ধরনের মেয়েই নয়, তার জন্য আমাদের কথা শুনতে হবে। দেখো মেয়ের বাবা হয়ে অত অহংকার তুমি করো না। এই তো কিছুদিন আগে ওই একটা বসিদের মেয়ে বাবা মার নাকে ঝামা ঘষে দিয়ে কলেজ থেকে একটা ছেলেকে নিয়ে একেবারে উধাও হয়ে গেল। তুমি কি বলছো সবিতা? হ্যাঁ গো, আমি ঠিক কথাই বলছি গো, আমি ঠিক কথাই বলছি। সময় থাকতে মেয়ের বিয়ে দেয় যে ভালো। শিউলির বিয়ের জন্য তোমাকে এত ব্যস্ত হতে হবে না বৌদি। সে রায়বাড়ির একমাত্র মেয়ে, তাকে তো আমরা যাতা পাত্রের হাতে সম্পাদন করতে পারি না। তুই যেটা ভালো বুঝবি তাই করবি না বিমল। আমার চাকরি থেকে রিটায়ার হতে মাত্র আর একটা বছর বাকি, তারপর তোরাই তো আমার একমাত্র আশার প্রদীপ রে ভাই। তোমাকে এই সংসারের জন্য আর কিছু করতে হবে না বর্দা। তুমি আর বৌদি এই সংসারের জন্য যা করেছো তোমাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না বর্দা। ও কথাটা আর একবার উচ্চারণ করবি না রে বিমল, তাহলে তো আমি মনে বড় ব্যথা পাবো। মা বাবাকে আমরা কোনোদিন চোখে দেখিনি বর্দা, কিন্তু তোমরা সেই অভাব পূরণ করে দিয়েছো। কোনোদিন বুঝতেও দাওনি কমল আর আমি তোমার বইমাত্রীয় ভাই। এই কথাটা আর একবারে উচ্চারণ করবি না বিমল। আমার ভুল হয়ে গেছে বর্দা, আর কোনোদিন বলবো না। তোমাদের স্নেহ ভালোবাসায় আমি হয়েছি প্রফেসর,
আর কমল কমল কলেজে পড়ছে। আমার ইচ্ছা আমি কমলকে ডাক্তারি পড়াবো। নিশ্চয় তোমার ইচ্ছা পূরণ হবে বর্দা। আমার বন্ধুরা বলে তোর বর্দা সৎ আদর্শবান দেবতুল্য মানুষ। বিমল, আর বৌদি বৌদি আমাদের মানস প্রতিমা। কোনোদিন কোনো কারণে এই দেবীর মতো বৌদির মনে আঘাত দেব না। সেই জন্যই তো দিবারাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের ভবিষ্যতের কথা আমরা কখনো ভাবি না, আমরা শুধু ভাবি তোরা সুখে শান্তিতে জীবনটা কাটিয়ে দিতে পারলে আমরা শান্তিতে থাকতে পারবো রে। আচ্ছা বৌদি, শিপ্রাকে দেখতে পাচ্ছি না কেন বলো তো? আরে বাবা, সে তো মার্কেটিং করতে গেছে। সে একা মার্কেটিং করতে গেছে? কেন রে কেন? মেজো বৌমা একা মার্কেটিং করতে যেতে পারে না কেন? তার চাল চলন পোশাক পরিচ্ছদ আমার বেশ ভালো লাগে না আরে বর্দা। বাবা, তার জন্য তোকে চিন্তা করতে হবে না, সে ঠিক সময় মতো ফিরে আসবে, সব ঠিক হয়ে যাবে। মেজো বৌমা এখন ছেলে মানুষ, শহরের পরিবেশে মানুষ হয়ে এই গ্রামের বধূ হয়ে এসেছে। একদিন দেখবি বিমল, ওই তোর বৌদির মতন লাল পাড় গরদের শাড়ি পরে সন্ধ্যা প্রদীপ জেলে তুলসী তলায় নিজেকে সঁপে দিয়েছে। তোমাদের কথাই যেন সত্যি হয় বর্দা। তোমরা আমাকে আশীর্বাদ করো যেন তোমাদের শিক্ষা দীক্ষার আদর্শকে মাথায় নিয়ে আমি এই সংসারে সারা জীবন চলতে পারি বর্দা, সারাটা জীবন চলতে পারি। বিমল, চলতে পারবি রে বিমল? আমি যে তোদের সেইভাবেই মানুষ করেছি। তুই তখন মাত্র 3 বছরে, কমল 6 মাসে। মা হঠাৎ মারা গেলেন। কিছুদিন পর বাবার হলো ব্রেন টিউমার। 72 ঘন্টার পূর্বেই বাবা মারা গেলেন। তারপর তুমি ওদের মানুষ করার জন্য এই রায়বাড়ির কুলবধূ করে নিয়ে এলে আমাকে। তারপর তখন থেকে পুত্র অধিক স্নেহ ভালোবাসা দিয়ে কোলে পিঠে করে মানুষ করেছো, তাই না বৌদি? কমল, আরে ছাড় কমল ছাড়, এখনো তো ছেলে মানুষের গেল না দেখছি, ছাড়। ছেলে তো তার মায়ের কাছে চিরকাল ছোটই থাকে বৌদি। কমল, তবে আমি একটা কুৎসিত দৃশ্য দেখা যাওয়ার পর থেকে আমার মনটা যেন খুব গাইছে বর্দা। কি এমন দৃশ্য দেখে এসেছি রে কমল? সে কথা আমি তোমাদের বলতে পারবো না না বর্দা। না, তুই কোনো সংকোচ না করে তুই আমাকে বল ভাই, আমাকে তুই বল। এখন তুই যখন ছাড়বে না তাহলে শোনো বৌদি, আমি এই মাত্র বকুলতলা পথে দেখে এলাম মেজ বৌদি মদ খেয়ে মাতাল হয়ে বাজে পোশাক পরে একটা লম্পটের গলগ্রহ হয়ে অস্থির নাচ গান করতে তোমার। চুপ কর কমল, চুপ কর, এখন তুই চিৎকার করিস না। বিমল যে বাড়িতে আছে, এখনই শুনতে পেলে মহা অনর্থ ঘটে যাবে। সত্যকে তোমরা কতদিন মিথ্যা ধামাতা বাদিয়ে রাখবে বৌদি? একদিন দেখবে যে আগুন জ্বলতে শুরু করেছে, গুমড়ে গুমড়ে জ্বলে উঠবে। তোমাদের আশার মরুভূমিতে স্বপ্নে গড়া বাসা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আচ্ছা, এটা কি মাস্টারমশাইয়ের বাড়ি? হ্যাঁ কর্ণ, তা তুমি কি মনে করে আমাদের বাড়িতে এসেছো? একটা আবেদন নিয়ে আমি মাস্টারমশাইয়ের কাছে এসেছি। বলো বাবা বলো, কি তোমার আবেদন? পরবর্তী পঞ্চায়েত ইলেকশনে আপনাকে ভোট দাঁড়াতে হবে মাস্টারমশাই। না বাবা, আমি শিক্ষক, শিক্ষা দেয় আমার একমাত্র কাজ। ওসব রাজনীতির মধ্যে আমি যেতে চাই না। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি মাস্টারমশাই, আমাকে নিরাশ করে ফিরিয়ে দেবেন না। আমার বড় ভয় করছে কর্ণ। প্রতিদিন খবরের কাগজে দেখছি চারিদিকে চলছে খুন, সন্ত্রাস আর রাহাজানি। জনপ্রতিনিধি হয়ে জনতার উপর চলছে নির্মম অত্যাচার। সেই অত্যাচারের রস স্তব্ধ করতে হবে মাস্টারমশাই। এই গোবিন্দপুর অঞ্চলের যুব সমাজ আজ ক্ষিপ্ত। কিন্তু তোমাকে তো আমি চিনলাম না বাবা। আমাকে চিনতে পারবেন না মাসিমশা, আমি বিজয় সামন্তের ছেলে কর্ণ। ও বসো বাবা বসো, অনেকক্ষণ তুমি দাঁড়িয়ে আছো, বসো। আমার বসবার সময় নেই মাসিমা। ওই মহিম হলদারের অত্যাচার অনাচার এই অঞ্চলের মানুষ সইতে পারছে না। তুমি ঠিক বলেছো কর্ণ, ওর ছেলেটার ভয়ে এই গোবিন্দপুরে মেয়েরা বাইরে বেরোতে পারছে না। কর্ণ, আজ থেকে আমিও তোমার সঙ্গে এক হয়ে ওদের ওই বাবা ছেলের বিরুদ্ধে করবো আমরণ সংগ্রাম। কমল, হ্যাঁ গো, কমল যখন বলছে তুমি আর আপত্তি করো না গো। জেনে শুনে তুমি আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ সবিতা। ওগো, এই গণদেবতার সেবায় যদি মৃত্যু হয়, সেই মৃত্যু হবে গৌরবের। তুমি কি জানো না, মা চঙ্গিনী হাতরাজ মরেও যে অমর হয়ে আছেন। তোমার মুখ থেকে এই কথাটা শুনতেই আমি চেয়েছিলাম সবিতা। আমার জীবনের বাকি দিনগুলো আমি ওই জনগণের সেবা করেই কাটিয়ে দেবো। আপনাকে ধন্যবাদ জানাবার ভাষা আমার জানার এই মাস্টারমশাই। তবে আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমি জীবিত থাকতেই
আপনার গায়ে কোনো কাঁটা আঁচল লাগতে দেবো না মাস্টারমশাই, কোনো কাঁটা আঁচল লাগতে দেবো না। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে ভরে, আকাশ আলো উঠবে ভরে। মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে। পৃথিবী আবার শান্ত হবে। আমি শুনেছি প্রধানের ছেলেটা নাকি ভীষণ বদমাশ। যত দোষ তারে নন্দ ঘোষ, তাই না? আর আপনার মেয়েটা যে জল আনতে যাওয়ার নাম করে পথে ঘাটে ফস্টি নষ্টি করে বেড়াচ্ছে যাত্রার সাথে, কই এই কথা তো একবার বলবে না বলছি। তোর তোর শিউলি আমার সে ধরনের মেয়ে নয় মেজো বৌমা। তাহলে যত খারাপ আমি, তাই না? শিপ্রা, তোর পা টলছে যে শিপ্রা। আমার বয়ফ্রেন্ডের পাল্লায় পড়ে না একটু ড্রিঙ্ক করেছি। মেজো বৌমা, মদ খেয়ে আমার সামনে এসে দাঁড়াতে তোমার এতটুকু লজ্জা করলো না? আরে প্রফেসরের ওয়াইফ আমি, আমার লজ্জা করবে কেন? হ্যাঁ, আরে লজ্জা করে তো এই বলদের মতো মেয়েরা। ও তো সামান্য একটা স্কুল মাস্টার স্ত্রী। পার হয়ে যাচ্ছ মেজো বৌমা। আমাকে জ্ঞান দিচ্ছিস কেন আমার মাস্টার? এই তোর শিক্ষা শালীন্য বোধ, তুই তোর ভাসুরের নাম ধরলি কেন? ভাসুরের নাম করলে কি জিপটা ফসকা পড়ে যাবে না? মর্তি তোমার সে কথা বলছে না, তুমি আমাদের মেয়ের মতো, তাই বলছি চোখ থেকে খুলে ফেলো তোমার ওই আত্মহংকারের রঙিন চোখটা, তাহলে সব দেখতে পাবে, সব বুঝতে পারবে। এই অমল আমার অনেক দিনের আশার স্বপ্নের সেই সংসারগুলো তোমার শুকনো উত্তপে তুমি শুকনো করে দিও না মেজো বৌমা, তুমি শুকনো করে দিও না। Oh, this man cannot stay in this house. সামান্য একটা স্কুল মাস্টার, সেও আমাকে জ্ঞানের বাণী শুনিয়ে গেল। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমি তোর হাতে ধরে অনুরোধ করছি, ওরে তোর বড়টা যদি কিছু ভুল করে থাকে, আমি তোর হাতে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ থেকে আমরা কোনোদিন তোর চলার পথে কোনো আপত্তি করবো না রে শিপ্রা, কোনোদিন কোনো আপত্তি করবো না, কোনো আপত্তি। আপত্তি করলে শুনছে কে? হ্যাঁ, আমি মুক্ত আকাশের নিচে বৃহন্তের মতো উড়ে বেড়াবো। তা তুমি আর কোনোদিন পারবে না শিপ্রা। What? তুমি কি আমাকে আটকে রাখবে নাকি? কারণ আমি তোমার হাজবেন্ড। আর আমি যদি তোমাকে না মানি, তোমার কথা মতো না চলি, তাহলে ডিভোর্স পেপারে সই করে তুমি এখান থেকে চলে যেতে পারো শিপ্রা। আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি এই কথাটা বলতে পারলে। আমিও তোমাকে কম ভালোবাসি না শিপ্রা, কিন্তু তুমি কারো কোনো কথা না শুনে তুমি তোমার ইচ্ছা মতো পথে চলছো। বেশ, আজ থেকে আমি তোমার কথা মতো শুনবো। আমি তো কয়েকটা জিনিস আনতে গিয়ে মার্কেটিং গিয়েছিলাম, কিন্তু আজ থেকে আমি বাড়ির বাইরে আর বেরোবো না, হলো তো? আজ থেকে নোংরা পোশাক তোমাকে পরা চলবে না শিপ্রা। তুমি যখন আমার হাজবেন্ড, তখন তো তোমার কথা আমাকে শুনতেই হবে। এই তো আমার উপযুক্ত ওয়াইফের মতো কথা। দেখি তোমার মুখে কিসের গন্ধ শিপ্রা? হ্যাঁ, গন্ধ নয়, মানে ওই মার্কেটিং করতে গিয়ে না একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। ও তাই বলো শিপ্রা, আমি তো ভেবেছিলাম।
মদ খেয়েছি তাই না? এই বিমল, আমাকে একটু আদর করো না প্লিজ। তোমার জন্য না আমার দিল তো পাগল है, दिल दीवाना है, दिल तो पागल है, दिल दीवाना है। सारी सारी रात जगाता है कोई, आँखों से नींद चुराता है, धीरे धीरे प्यार सिखाता है कोई, हंसाता है यही रुलाता है। दिल तो पागल, दिल दीवाना है, पागल दीवाना है। এ আপনি কি কথা বলছেন নস্কর মশাই? আমি ঠিকই বলছি স্যার, এই কথাটা না বললেই নয়, তাই বলছি স্যার। ওই আপনার বিরুদ্ধে আন্দোলন করছে ওই বিজয় সামন্তর বেটা কর্ণ। আমার বিরুদ্ধে আন্দোলন করছে কর্ণ? ওই ছোট লোকের বাচ্চাটার মরার জন্য পাখা গজিয়েছে নস্কর মশাই। স্কাউন্ডারটা জানে না এই মহিম হালদারের দাপটে বাঘে বলদে কাটে জল। আর আমার নাম শুনলে এই গোবিন্দপুর অঞ্চলের মানুষ ভয়ে থরথর করে কাঁপে। আর আমার বিরুদ্ধে আন্দোলন করছে কিনা ওই ছোট লোকের বাচ্চা কর্ণ। শুধু আন্দোলনই করছে না স্যার, কথাটা না বললেই নয়, তাই বলছি। আমি খুব গোপন সূত্রে সংবাদ পেয়েছি এই পঞ্চায়েত নির্বাচনে এই আপনার বিরুদ্ধে আন্দোলন করছে ওই অমল মাস্টার। তাই নাকি নস্কর মশাই? ইলেকশনের আগে ইডিয়েট অমল মাস্টারকে বুলেটা রকেটে দিয়ে পাঠিয়ে দেবো একবারে উপরে। স্কাউন্ডারটা চিরদিনের মতো আমি ঘুরিয়ে দেবো। আমিও তো তাই চাই স্যার, কেউ যেন ওই আপনার বিরুদ্ধে মাথা তুলে না দাঁড়াতে পারে স্যার। আপনাকে তা বলতে হবে না নস্কর মশাই। আজ 20টা বছর আমি এই গোবিন্দপুর অঞ্চলের গদিতে বসে আছি, কারো সাধ্য হবে না এই গদি থেকে আমাকে নামিয়ে দেওয়ার। স্যার, আমিও তো সেটা চাই, এখন কথাটা না বললি নয়, তাই বলছি। মানে এখন কোথায় আছে স্যার? আমার বাগান বাড়ির চাপ দেওয়ালে ঘেরা টানা কাটা পাখির মতো সে আবদ্ধ হয়ে আছে। রকেটকে কড়া পাহারায় রেখেছি, কোনোদিন একটি পিপিলিকা পর্যন্ত সেখানে প্রবেশ করতে পারবে না নস্কর মশাই। হ্যাঁ, কিন্তু কুন্তির সন্তান দুটোকে এই আপনার কথা মতন ওই শ্মশানে নিয়ে গিয়ে একেবারে হরিবল করে দিয়েছি স্যার। খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। এখন কেমন আছেন তাই বলুন নস্কর কি করে মশাই। আর ভালো থাকবো স্যার? আমার ওই খুদির মা মারা যাবার পর থেকে আমার যে আর একা একা রাত কাটতে চাই না স্যার। আর কি করবেন নস্কর মশাই? হ্যাঁ, আপনি এক কাজ করুন, একবার এই দিন কয়েক হরিদ্বার থেকে ঘুরে আসুন। আপনি কি বলছেন স্যার? এই বয়সে তীর্থস্থান করতে গেলে পূর্ণ সঞ্চয় কি আর হবে স্যার? কথাটা না বললি নয়, তাই বলছি। আর মানে এখন যদি বেশ একটা ডবকা পেতাম, আমার বয়স একেবারে, আমার যৌবন একেবারে ওই সমুদ্র জোয়ারের মতো। সে কি নস্কর মশাই, এখন আপনি বিয়ে করবেন? আপনি যে কি বলেন স্যার, আমার বয়স তো তেমন কিছু হয়নি, এই সবে মাত্র 3 পদার্পণ করেছি। এখন আমি আসছি স্যার, আমাকে একেবারে ওই সামন্তপাড়া কয়েকটা তাগাদা করতে হবে। হরি হে দীন বন্ধু, তুমি আমার ভরসা, তুমি আমার ভরসা। টাকার লোভে পারে না প্রেমচাঁদ নস্কর, তেমন কাজ পৃথিবীতে নেই। আজ থেকে 25 বছর আগে কুন্তির যমজ সন্তান দুটোকে, হ্যাঁ যাক সে কথা,
এখন আমার প্রথম কাজ আমার পথের কাটা ইডিয়েট অমল মাস্টারকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। আমরা ডাক্তার স্যার। হ্যাঁ শোন বুলেট, অমল মাস্টার আমার পিছু লেগেছে। তার জন্য আমাকে কি কাজ করতে হবে স্যার? ওর লাশটাকে গায়েব করতে হবে, এই তো? তার জন্য আপনি নিশ্চিন্ত থাকতে পারেন স্যার। সেই বিশ্বাস আমার তোদের উপর আছে রে বুলেট, তাই তো তোদের 10,000 টাকা মাইনে দিয়ে পুষে রেখেছি। কিন্তু বউ বাচ্চা নিয়ে ওই টাকায় ভালো সংসার চলছে না স্যার, তাই বলছিলাম। ঠিক আছে, কাজ ঠিক মতো হাসিল কর বুলেট। সামনের মাস থেকে আরো 2,000 টাকা মাইনে আমি তোদের বাড়িয়ে দেবো। হ্যাঁ, কিন্তু আজ রাত্রি 12টার পর তোদের কলকাতা যেতে হবে বুলেট। কেন স্যার? এই পঞ্চায়েত গোডাউনে 2 লরি চাল আর 2 লরি গম আসবে। লরিগুলো গোডাউনে যাওয়ার আগে নিয়ে চলে যাবি বড় বাজারে রামপ্রসাদ আগরওয়ালার কাছে। মালগুলো ডেলিভারি করে দিয়ে ফিরে আসার সময় নিয়ে আসবে 5 কেজি হিরোইন আর 10 কেজি গাঁজা। কিন্তু স্যার রাস্তায় যদি ধরা পড়ে যায়? আরে সে ভয় তোদের নেই বুলেট, তার জন্য আমি আছি। হ্যাঁ, আর একটা কথা, কুন্তির বয়স হয়েছে আর ভালো নাচতে গাইতে পারছে না। আরে যদি পারিস তো রাস্তা থেকে বেশ একটা খাসা দেখে মাল তুলে নিয়ে আসবে। তাহলে কুন্তি মাঝির কি হবে স্যার? আরে ওর শালিকে আমি উড়িষ্যার নারী পাচারকারীকে চড়া দামে বিক্রি করে দেবো। কথাটা তুই রকেটকেও জানিয়ে দিবি বলে। তার আগে আমরা এই বকুলতলার পথে একটা 14 ফুটা কাঁটাবিহীন শিউলি ফুলকে সেই তুলতে আনতে গেছিলাম, কিন্তু কি হলো রকেট? ফুলটাকে তুলে নিয়ে যেই গাড়িতে উঠতে যাব, আর ঠিক সেই সময় সোয়ারের বাচ্চা অর্জুন সামন্ত এসে আমাদের হাত থেকে ফুলটা কেড়ে নিয়ে গেল। ড্যাড, ওদের হাতে পিস্তল ছিল না, রাস্তায় তল পিস্তল ছিল ড্যাড, কিন্তু সামনে ইলেকশন, তাই খুন খারাপি না করে শালিকে আমরা ছেড়ে দিয়ে এলাম স্যার। আর ওই শালি শিউলিকে যে কোনো উপায়ে কিডন্যাপ করে এনে তারপর দোষটা আমি চাপিয়ে দেবো এই অর্জুন সামন্তর মাথায়। গুড আইডিয়া, গুড আইডিয়া। তাতে সাপও মরবে, লাঠিটা কিন্তু ভাঙবে না। বুদ্ধিটা অবশ্য আপনার মন্দ নয় দারোগা বাবু। আরে মশাই, বুদ্ধি না থাকলে কি এই দারোগার চাকরি করতে পারে? রেপ কেসের আসামি করে একেবারে ফাঁসির দড়িতে লটকে দেব না। কিন্তু ওই কর্ণকেও যে জেলে পুরতে হবে দারোগা বাবু। আপনি দীর্ঘ অপেক্ষা করুন স্যার। কথাই বলে না সবুরে মিয়া ফলে। এখন বলুন কি জন্য আমাকে ফোন করেছিলেন? আজ রাত্রি 12টার পর আমার চাল গমের লরিগুলোকে আপনি এই গোবিন্দপুর বর্ডার পার করে দেবেন দারোগা বাবু। কত দেবেন স্যার? 20,000 রুপিস। নিশ্চিন্তে থাকতে পারেন স্যার। এখন তাহলে আমার বাগান বাড়িতে চলুন দারোগা বাবু। তাই চলুন। কুন্তির হাতে একটু লাল সুরা পান করে মৌজে নাচ গান শুনে একটু ফুর্তি করে যাবেন। তাই চলুন স্যার, তাই চলুন। দারোগা সমাপদ সহ যখন আমার ড্যাডির হাতের মুঠোয়, তখন আমি প্রকাশ্য দিবালোকে নারী ধর্ষণ করলেও এই গোবিন্দপুরের মানুষ আবার কিচ্ছু করতে পারবেন না। তা অবশ্য ঠিক কথাই গুরু। এই রকেট, তোকে একটা মাল নিয়ে আসতে বলেছিলাম। এই নাও 375 রাম। এই জন্যই তোদের আমি এত ভালোবাসি রে রকেট। এ বুলে, এই নে, দাও তবে গুরু প্রসাদ, একটু খেয়েই নি। এই নে খা। এনে এনে রকেট, তুই একটু খা। তবে দাও, গুরুর প্রসাদ খেয়েই নেই। এবার একটা করে সিগারেট খেলে ভালো জমতো গুরু। হ্যাঁ হ্যাঁ, কথাটা তুই ঠিকই বলেছিস রকেট। এনে এনে রকেট, তুই একটা খা। আরে বুলে, তুই একটা খেয়ে নে। এবারে একটু নাচ গান হলে আসরটা বেশ ভালো জমতো গুরু। এখন নাচ গান করবে রে বুলেট।
স্যার এখন দারোগাবুকে নিয়ে ওই বাগান বাড়িতে নাচ গানের আসর বসিয়েছে। আরে ড্যাড যতই আসর বসাক রকেট, আমি ডাকলে মাসি এখানে এক্ষুনি আসবে। মাসি, ও মাসি, বলুন বাবু। এখানে একবার এসো তো দেখি। আমাকে ডাকছেন বাবু? হ্যাঁ, বেশ জুৎসই করে তুমি আমাদের একটা গান শোনাও তো মাসি। এই মাত্র গান গেলাম, আমি ভীষণ টায়ার্ড, এখন আমি গান গাইতে পারবো না। পারবো না বললে আমরা তোমাকে ছাড়বো না মাসি, গান তোমাকে একটা শোনাতেই হবে। একান্ত ছাড়বে না যখন, তখন তোমায় গাইতেই হবে। তোমরা পয়সা দিয়ে গানকে কেনো, মেজাজ ছাড়া কি তোমাদের আছে? তোমরা পয়সা দিয়ে গানকে কেনো, মেজাজ ছাড়া কি তোমাদের আছে? তোমরা যে টাকাটা জুড়ে মারো, তোমরা যে টাকাটা জুড়ে মারো, তাই দিয়ে জীবনটা যে বাঁচে। তোমরা পয়সা দিয়ে গানকে কেনো, মেজাজ ছাড়া কি তোমাদের আছে? তোমরা পয়সা দিয়ে গানকে কেনো, মেজাজ ছাড়া কি তোমাদের আছে? মুখে আমার আতশবাজি, মুখে আমার আতশবাজি, এক রাতেরই ঝাড়ার কাছে আমি পুতুল ছাড়া নয় কিছু তোমাদের কাছে, আমি পুতুল ছাড়া নয় কিছু তোমাদের কাছে। মানো ও পয়সা দিয়ে গানকে কেনো, মেজাজ ছাড়া কি তোমাদের আছে? তোমরা পয়সা দিয়ে গানকে কেনো, মেজাজ ছাড়া কি তোমাদের আছে? তোমরা পয়সা দিয়ে গানকে কেনো, মেজাজ ছাড়া কি তোমাদের আছে? দারুণ গেয়েছো দারুণ গেয়েছো মাসি, দারুণ গেয়েছো। তোমাকে একটা পুরস্কার দেওয়া উচিত মাসি। পুরস্কারটা তোমার হয়ে আমি দিচ্ছি বলা সর্দার। তুমি তুমি আমাদের বাড়ি এসেছো কেন খন্ড? ভয় নেই, ভয় নেই, আমি তোমাদের বাড়ি চুরি ডাকাতি করতে আসিনি। আরে কেন এসেছো তাই বলো। আমি কেন এসেছি? তা তোদের মতো পা চাটা কুত্তা দেখে তোমার কৈফিয়ত দিতে হবে নাকি? কি আমরা কুকুর? তবে না শুয়ারের বাচ্চা। খুব সাবধান বাতচিত কর, নইলে এমন গণধোলাই দেবো একবার বাপের নাম দিয়ে দেবো। তোমার সাহস তো কম নয়, আমার বাড়িতে এসে আমার কর্মচারীর গায়ে হাত তোলো। কোন সাহসে? আমার সাহসে বন্ধ দরজা তুমি এই করে দিয়েছো বড় সর্দার। তাই আমি এসেছি প্রধানের কাছে নালিশ জানাতে। কেন? কি করেছো? এরপরেও প্রধানের বন্ধু বলতে লজ্জা করে জানোয়ার। ছোট ছোট মেয়েদের প্রতি লাঞ্ছিতা ধর্ষিতা। গতকাল মাস্টার মশাইয়ের মেয়ে শিউলিকে একা পেয়ে তাকে তো অপমান করছিস কেন? আমি এখন আসছি বাবু। দাঁড়াও মাসি, তোমার সঙ্গে অনেক কথা আছে। আমার সঙ্গে তোমার কি কথা বাবা? বলছি মাসি, বলছি একটা কথা কান খুলে শুনে রাখ বড় সর্দার। তোদের বাবা ছেলে অত্যাচারে এই অঞ্চলের মানুষ আর বেরোতে পারছে না। আবার যদি কোনদিন শুনে কোনো বেরোতে অপমান করছিস, তাহলে তোদের মাথাগুলো কেটে তোদের হাতে ধরিয়ে দেবো। তোদের এখন কিচ্ছু করতে হবে না। ড্যাড আগে বাড়িতে আসো, তারপরে আমরা উচিত শিক্ষা দেব। তাই চলো বলো। সেই দিন আর নেই, জনগণ জাগ্রত হয়ে উঠেছে। আমার দেরি হয়ে যাচ্ছে, কাস্টমাররা বসে আছে, আমি এখন যাই বাবা। কি বলবি তুমি তাড়াতাড়ি বলো। লজ্জা করে না মাসি? এই বাইরে পোশাক পরে পর পুরুষদের সঙ্গে শয্যাশায়িনী হয়ে হিন্দু পথে পয়সা অর্জন করতে নিরুপায় হয়ে এই ঘৃণ্য কাজ আমাকে করতে হচ্ছে বাবা। আমি জনম দুঃখিনী সীতা মায়ের মতো ওই অশোক কাননে বন্দিনী হয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, মহিম হালদারের অশোক কাননে আজ আমি বন্দিনী হয়ে আছি। মাসি, পারবি বাবা, পারবি? ওই মহিম হালদারের কবল থেকে আমাকে মুক্ত করতে তুমি পারবে?
আমি তোমাকে ঠিক কথা দিতে পারছি না মাসি, তবে আমি চেষ্টা করে দেখো। কিন্তু তার আগে ওদের বাপ ছেলের কোমরে ন্যায় এসে গেলে বেঁধে হাজির করবো জমাদান কাঠ গোড়ায়। কর্ণ আমি বিদ্রোহীর অনুক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। বিরোধীদের বিরঞ্জন দৌলা কথা পথ থামিবে না, অত্যাচারীর খলগতিবান সংকীর্ণ রইবে না। আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত। কর্ণ কোথায় গেছে রে অর্জুন? দাদা মহিম হালদারের বাড়ি গেছে বাবা। মহিম হালদারের বাড়ি গেছে? কেন রে অর্জুন? কর্ণ সেই কোসাইটার বাড়ি গেছে? ছেলের বিরুদ্ধে নালিশ জানাতে গেছে বাবা। নালিশ জানিয়ে আর কোনো লাভ হবে না অর্জুন। এই যুগে যার পয়সা আছে, যারা চোর চোর, আইন তাদের হাতের মুঠোয় বাঁধা রে অর্জুন। তারা দিনকে বানায় রাত আর রাতকে বানায় দিন। নইলে ওই দেখির মাটির 5 বিঘে জমি ওই মহিম হালদার জোর করে কেড়ে নিতে পারতো না। ওই জমি আমরা আবার কেড়ে আনবো বাবা। এসে গেছে দিন বদলের পালা। তোদের ওই সব হটকারিতার মধ্যে যেতে হবে না অর্জুন। যে জানোয়ারা পরের মেয়ে আর এই মাটি মাকে হরণ করে, ভগবান তাদের কোনোদিনও ক্ষমা করবে না রে অর্জুন। আচ্ছা বাবা, তুমি প্রেমচাঁদ নস্করের কাছ থেকে টাকা ধার নিয়েছিলে? হ্যাঁ নিয়েছিলাম। এ কথা তুই জানলি কি করে? আজ যখন আমি কলেজ থেকে ফিরছিলাম তখন আমাকে দেখে বলে কিলাম যে টাকা নিয়ে টাকা ধার দিতে পারে না, তার ছেলে কলেজ যাচ্ছে উকিল ব্যারিস্টার হতে। ও টাকা ধার দিয়েছি বলে টাকা চাটা কি আমার অন্যায়? 100 বার আপনার অন্যায় হয়েছে নস্কর মশাই। টাকা নিয়েছি আমি, আমার ছেলে নয়। ও ছেলেকে বলেছি বলে এতই যদি গায়ে লেগেছে তাহলে আমার টাকাটা করে দিয়ে দাও না। কেন কি করবে তুমি? এখন আমি ভদ্রতা ভুলে যেতে বাধ্য হব। বলুন বলুন, আমার বাবা আপনার কাছ থেকে কত টাকা ধার নিয়েছে? বলছি বাবাজি, বলছি। হ্যাঁ, কথাটা না বললি নয়, তাই বলছি। হ্যাঁ, এই তো পরিষ্কার লেখা আছে, মাত্র 3,300 টাকা। সে কি নস্কর মশাই, আপনার সঙ্গে তো আমি মাত্র 300 টাকা নিয়েছিলাম। 300 টাকা নিয়েছিলেন ঠিকই বিজয়, কিন্তু এই 5 বছরে চক্রবৃদ্ধি সুদের হারে এই 3,300 টাকা হয়েছে। সে সুদের কথা তো আপনার সঙ্গে ছিল না নস্কর মশাই। শুনলে কথা হাসি পায়, বলে কিনা ছাগলে আমার পাট খায়। কথাটা না বললি নয়, তাই বলছি। হ্যাঁ, তুমি তো শিক্ষিত ছেলে বাবাজি। হ্যাঁ, আমার এই সুদের খাতাটা তুমি একটু দেখো তো বাবা, এতে সুদের কথা লেখা আছে কিনা। এটা আপনার জাল খাতা নস্কর মশাই, তাই আপনার এই খাতাটা আমি ছিঁড়ে ফেলে দিলাম। কি করলে কর্ণ, তুমি আমার সুদের খাতাটা একেবারে ছিঁড়ে দিলে? ছিঁড়ে ফেলে দিলাম, কারণ আমার বাবার মতো অনেক নিরীহ মানুষের আপনি অনেক সর্বনাশ করেছেন। ঠিক আছে ঠিক আছে, কথাটা না বললি নয়, তাই বলছি। বিজয়, তোর ছেলেকে দিয়ে তোদের বাড়িতে আমাকে একা পেয়ে যে অপমান করলি, তোদের ছেলেকে দিয়ে যে আমাকে মার খালি, আমি এক্ষুনি যাচ্ছি থানায় কেস করতে। কেস করতে যাওয়ার আগে আমি তোমাকে গোলা এই কি খুলে দেখা দিচ্ছে রে বাবা? ঠিকই করছি রে, এইসব অর্থ প্রচারদের এইভাবে গলা দিয়ে মারাই ভালো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে কর্ণ? ঠিক আছে বিজয়, ঠিক আছে। আমি এই বাড়িতে পেয়ে তোদের ছেলেকে দিয়ে আমাকে মার খালি, কথাটা না বললেই নয়, তাই বলছি। এর প্রতি ভালছে কত ভয়ঙ্কর, কত কঠিন, তা একটু বাদে হারে হারে টেরে পারি, হারে হারে টেরে পারি। কথাটা মনে রাখে। এ তুই কি করলি কর্ণ? আমার যে কেমন ভয় করছে রে। ভয় কিসের বাবা, ভয় কিসের? জন্মালে তো মরতে একদিন হবে। পরদিন ভারতবর্ষে ব্রিটিশদের হাত থেকে ওই ভারত মাতার শৃঙ্খল মোচনের জন্য শহীদ হয়েছিলেন ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ আর মাতঙ্গিনী হাজরা মোড়েও তারা চিরদিন অমর হয়ে রয়েছেন ওই ইতিহাসের পাতায়। মরতে হবে কর্ণ। আমার মতো একটা কর্ণকে মারলে আবার হাজার হাজার কর্ণ জন্ম নেবে এই বাংলা মায়ের কোলে। প্রধান বাবু,
আপনি এই গরিবের পর্ণ কুঠিরে কে মনে করে এই আপনাকে যে কোথায় বসতে দিই? তোর বাড়িতে আমি বসতে আসিনি বিজয়। আপনি কেন এসেছেন তা আমি জানি প্রধান বাবু। গতকাল তুই আমার বাড়ি গিয়েছিলিস কেন? আপনার মাতা লম্পট চৈতন্য ছেলের বিরুদ্ধে আপনার কাছে নালিশ জানাতে গিয়েছিলাম। Shut up, son of a bitch! আমার চরিত্রবান ছেলের নামে একটা কথা বললে তোদের আমি গুলি করে মারবো। কথাগুলি আপনার পিস্তলে আছে প্রধান বাবু। আমাদের মতো গরিবদের গন্ডারের চামড়া। প্রধান বাবু একজন গণ্যমান্য ব্যক্তি, ওকে তোরা কাকে তুমি গণ্যমান্য ব্যক্তি বলছো বাবা? বন্যা ত্রাণের সময় লরি লরি চাল গম পাঠাচ্ছেন, আর সেই চাল গম গরিব মানুষদের এক তারাও না দিয়ে রাতারাতি পৌঁছে যাচ্ছে ওই গোডাউনে। তাই মানে অর্জুন শুধু তাই নয়, নারী বাজার থেকে শুরু করে কোনো ব্যবসাটাই ওনার বাকি নেই। তোর ছেলে দুটোর বড্ড বার বেড়েছে বিজয়। এই খরিস সাহেবের লেজে যখন পা দিয়েছে সবল খেতেই হবে। আর আমার সৎ চরিত্রবান ছেলের নামে যখন বদনাম দিয়েছে, আপনার ছেলে যে কত বড় সৎ চরিত্রবান সেটা তো আমি সেদিন চাক্ষুষকে দেখে এলাম। সেদিন যদি আমি যথাসময়ে না গিয়ে পৌঁছাতাম তাহলে ওই অমূল মাস্টারের মেয়েকে হয়তো আপনার ছেলে। আমি শুনলাম তুই মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিলি। আমার পলাশ মেয়েটাকে তোর হাত থেকে ফিরিয়েছে। না না, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা কথা প্রধান বাবু। আমার অর্জুন কখনো এই কাজ করতে পারে না। পারে বিজয়, পারে। তাছাড়া আমার মাস্টার ভোটে জেতার জন্য এটা একটা নাটক রচনা করেছে বিজয়। কোনো বাবা কি পারে প্রধান বাবু তার মেয়ের নামে মিথ্যা কথা বলতে? শুধু মেয়ে কেন, ভোটে জেতার জন্য নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিতে দ্বিধা করে না। আপনার স্ত্রীকে বুঝে অন্য হাতে তুলে দিয়ে প্রধান হয়েছিল তাই না? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি চাই না আমার সতী শান্তি স্ত্রীর কলঙ্কের কথা শুনতে তোদের মতো চার সন্তানের মুখ থেকে। আমরা যারা প্রধান বাবুর কথা সম্পূর্ণ মিথ্যা। তাহলে তোমার ঠোঁট কাঁপছে কেন বাবা? তুমি আমাদের মাথায় হাত দিয়ে বলো ওই প্রধান বাবুর কথা সম্পূর্ণ মিথ্যা। ওরে কর্ণ, ওরে অর্জুন, আজ 25টা বছর আমি তোদের সন্তান সেহে মানুষ করেছি। তোদের মাথায় হাত দিয়ে আমি মিথ্যা কথা বলতে পারবো না। এতদিন তাহলে তুমি আমাদের এই কথা বলনি কেন বাবা? তাহলে বলো বাবা, বলো কে আমাদের আসল মা, কে আমাদের সত্যিকারের জন্ম পরিচয়? আমি তো বলতে পারবো না অর্জুন। ওই দিঘির মাঠে শ্মশান থেকে আমি তোদের কুড়িয়ে এনেছিলাম। কি বললে বাবা? এতদিন তুমি তাহলে এই কথা বলনি কেন? ভয়ে বলিনি রে অর্জুন, ভয়ে বলিনি রে কর্ণ। আচ্ছা যদি তোরা আমাকে ছেড়ে চলে যাস। আচ্ছা, এটা কি বিজয় সামন্তের বাড়ি? হ্যাঁ স্যার, আমি বিজয় সামন্ত। আপনার ছেলের নাম কি? কর্ণ? হ্যাঁ স্যার, আমি কর্ণ। কিছু বলবেন স্যার? ইয়েস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কেন স্যার, কি এমন অপরাধ করেছে আমার দাদা? সেটা আপনি থানায় গেলেই জানতে পারবেন। কিন্তু কারণটা কি না জেনে তো আমার কর্ণকে অ্যারেস্ট করতে দিতে পারি না দারোগা বাবু। মহিম বাবুর বাড়ি থেকে 5 লক্ষ টাকা ডাকাতি করে আনার জন্য মহিম বাবু থানা কর্ণের নামে এফআইআর করেছে। মহিম বাবু আপনাকে কত টাকা ঘুষ দিয়েছেন স্যার? খুব যে বড় বড় কথা বলছে। থানায় চলুন, তারপরে রুলের গায়ে এমন মার মারবো একেবারে বৃন্দাবন দেখিয়ে ছাড়বো। যতই মারুন স্যার, এক কোনো রক্ত পড়বে না, কারণ ভারতবর্ষে একবার রক্ত শূন্য হয়ে গেছে। নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন, ইউ গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। অর্থাৎ তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কিন্তু কেউ এক ফোঁটা রক্ত দেয়নি স্যার, কেউ এক ফোঁটা রক্ত দেয়নি। কারণ এই আপনাদের মতো ধনী যোদ্ধা আর পুলিশ অফিসারদের বিষাক্ত ইঞ্জেকশনে রক্ত শূন্য হয়ে গেছে স্যার, রক্ত শূন্য হয়ে গেছে। আমি আপনার লেকচার শুনতে আসিনি। বজরলাল, আসামিকে পাকালে।
কর্ণ চলুন স্যার তাই চলুন। কাঁদিস না রে অর্জুন, অমন করে কে দেই আমার যাওয়ার পথটা পিছন করে দিস না। আমি যতদিন না ফিরে আসি বাবা তুই কর্ণ দাদা না তুই আমার মতো চলে গেলে এই অসহায় মানুষটাকে দেখবে ভাই, এই অসহায় মানুষটাকে কেউ দেখবে দাদা। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভাঙা বেদনা হৃদয়ে ভাসবে। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভাঙা বেদনা হৃদয়ে ভাসবে। আবার সুখের ছোঁয়া পেয়ে যাবে কাঁদিস না মুছে কান্না হাসি কাঁদিস না মুছে কান্না হাসি খেলা কান্না হাসি খেলা কান্না হাসি খেলা জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে আমি তোমার কাছে আমার জন্য আমি কিছুই চাইনি রাধা মাধব, তুমি শুধু শিবসার বলে সুমতি দাও। ও যেন বিমলকে নিয়ে সুখে সংসার করতে পারে, বিমল যেন শিবরাকে নিয়ে সুখে সংসার করতে পারে। ঠাকুরের কাছে কার জন্য মানত করছো গো সবিতা? আমি সকলের জন্য প্রার্থনা করছি গো, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যেন সীমান্তে সিঁদুর নেই, আমি যেন সটকে যেতে পারি। এ কি তুমি বলছো সবিতা? ওগো অন্যায় তো আমি কিছু বলিনি, মেয়েদের কাছে পথে হচ্ছে পরম গুরু। সবিতা হ্যাঁ গো, আজ পর্যন্ত কোনো একটু ভালো পাত্রের সন্ধান তুমি করতে পারলে না। আমি তো চেষ্টা ত্রুটি করি না, কিন্তু শিউলির মতো উপযুক্ত পাত্র আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। আমার বিয়ের জন্য তোমাদের ব্যস্ত হতে হবে না, বিয়ে আমি এখন করবো না বাবা। ও মা, বাবাকে একটু বুঝিয়ে বলো না, আমি এখন বিয়ে করবো না। সে কি রে শিউলি, তুই বিয়ে করবি না মানে? আমি এই মাত্র ছেলের বাবার সাথে পাকা কথা বলে আসছি। কোথায় রে কমল? সেই কৃষ্ণপুরে বড়দা, বাবার একমাত্র ছেলে। হ্যাঁ রে, ছেলে কি করে রে? ছেলে ইঞ্জিনিয়ার, ছেলের বাবার কাকার বিরাট কন্ট্রাক্টরি বিজনেস। আরে তাহলে তো খুব ভালো হবে রে বাবা, খুব ভালো হবে। হ্যাঁ শিউলি, তুই আর অমত করিস না রে বাবা, তুই আর অমত করিস না। ছেলের বাবার নাম কি রে কমল? দীপক ঘোষাল, তার কাকার নাম অনুপ ঘোষাল। তোমায় কি বলবো বড়দা, আমি যেতেই অনুপ ঘোষালের স্ত্রী আমাকে দুতলায় নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে বসিয়ে এমন খাওয়ালো, আমি না জোর করে উঠে পড়তাম, আমার পেট ফেটে যেত। তাহলে বিয়ে হবু বিয়ে খুব ভালো খাতি যত্ন করেছে বল। কাজ কর, তুই না ওই অনুপ ঘোষালের মেয়েকে বিয়ে কর, তাহলে তুই খুব খাতি যত্ন পাবি। কি বললি বুকুরি? মারবো দেখি এক থাপ্পড়। ও যে এখন বড় হয়ে গেছে, ওর গায়ে কি হাত আছে? ও তাহলে তোমাদের সামনে যাতা কথা বলবে কেন বড়দা? আর তুই আমার বিয়ের কথা কেন মা বাবার সামনে বলবি? কেন বললি বল? ওকে নিষেধ করো বৌদি, নইলে কিন্তু আবার মারবো। বাবা দেখছো, ওই ডাকাতটা আবার আমাকে মারার জন্য এগিয়ে আসছে, এবারে তোকে মারবো। ছেলে কমল তোর কাকা? ও
ও কথা বলতে নেই মা, তুই ওর কাছে ক্ষমা চেয়ে নে। ঠিক আছে বাবা, এই ছোটকা তুই আমাকে ক্ষমা করে দে। থাক থাক থাক, ঠিক আর কোনো কথা বলবি না। না কখনো বলবো না, বলবো না, বলবো না, বলবো। ওদের কাকা ভাইটির কেমন ঝগড়া তুমি দেখলে তো সবিতা? ওদের এই হাসি খুশি মুখের দিকে তাকিয়ে আমি একটু সংসারে শান্তিতে আছি সবিতা। তাই তো আমিও আপনার আদর্শ মতো চলতে চাই বড়দা। খুব ভালো করেছো মেজ বৌমা, আমি তো এটাই চেয়েছিলাম। আপনি খুশি হয়েছেন তো বড়দা? আপনি খুশি হব না মানে? তোমার এই প্রত্যাবর্তন দেখে আমি যে কত বড় খুশি হয়েছি তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মেজ বৌমা, তা আমি বলে বোঝাতে পারবো না। বড়দি, ও বড়দি, কি হয়েছে বড়দি? তুমি ওদিকে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার সাথে কথা বলবে না? আমি কি বলবো বল? আমার কথা তো সব তোর বড়দাই বলে দিয়ে গেল। শিউলি, এই শিউলি, তুই আমার সাথে কথা বলছিস না? তুই বুঝি এখন আমার উপর রাগ না কাকিমা, আমি তোমার প্রতি কোনো রাগ করিনি। শিউলি, অনেক বেলা হয়ে গেল, এখন রান্না চাপাতে হবে। তোর বাবা আবার খেয়ে স্কুলে যাবে। চল মা, চল, তুই আজের উনুনটা ধরে দে। চলো মা, আসি ছোটকা, আসি। চলো মা, চলো। আচ্ছা কমল, বড়দি তোমার সব আর আমি তোমার কেউ না, তাই আমি না? তোমার সে কথা বলেছি মেজ বৌদি। না তা অবশ্য বলনি। আচ্ছা আচ্ছা, বলছি শিউলি কেন বিয়ে করতে রাজি হচ্ছে না বলো তো? সে কথা আমি কি করে জানবো মেজ বৌদি? তুমি সবই জানো, ভেবেছো ডিবি ডিবি জল খাবে আর শিবের বাবার বিয়ে পাবে না, তাই না? তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না মেজ বৌদি। তুমি তো কোচি খোকানো। ছি ছি কমল, ছি। শিউলি তোমার ভাই, ছি, তোমার মেয়ের মতো, আর তার সাথে তুমি। মেজ বৌদি, তোমাকে আমি কি হলো রে কমল? তুই শিবরাকে মারতে যাচ্ছিস কেন? সে কথা আমি তোমায় বলতে পারবো না মেজদা, সেটা তুমি ওই মেজ বৌদির কাছ থেকে জেনে নিও। কমল, কি হয়েছে শিবরা? কমল তোমাকে মারতে যাচ্ছিল কেন? সে কথা আমি তোমায় বলবো না, আর বললেও তুমি সে কথা বিশ্বাস করবে না। আমি তোমায় বামাল সমেত প্রমাণ দেখাবো। না শিবরা, তোমাকে এক্ষুনি বলতে হবে। আর আমার তর্স হয়েছে না? আমাকে একা পেয়ে আমার দেহটাকে নিয়ে না না, আমি তোমাকে সে কথা বলতে পারবো না। কিছুতেই না, কিছুতেই না। এ তুমি কি বলছো শিবরা? আমি এ কথা বিশ্বাস করতে পারছি না। আমি জানি তো তুমি বিশ্বাস করবে না। আচ্ছা বিমল, তুমি বলো তো, শিউলির জন্য এত ভালো ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার পাত্র আসছে, কাউকে সে কেন বিয়ে করতে রাজি হচ্ছে না? হ্যাঁ, তাও তো বটে। কথাটা অবশ্য তুমি মন্দ বলনি শিবরা। এখন চলো, আমাকে কলেজে বেরোতে হবে। না না বিমল, না, আজ আমি তোমায় কোথাও যেতে দেবো না। প্রত্যেকদিন শুধু আমাকে ছেড়ে কলেজ চলে যাও, আর আমার বুঝি বাড়িতে একা ভালো লাগে। সেই জন্যই তো তুমি আমার কোমরটা জড়িয়ে ধরো, আর আমি তোমাকে বলতে চাই, মেরি রেখে কেমন, মেরি রেখে কেমন, तूने पहली नजर जब नजर से मिला রাজা রামমোহন রায় দেশের সন্তান আমি। নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত এদেশের শ্রেষ্ঠ গান শিবরা, এদেশের শ্রেষ্ঠ গান। আরে যাও যাও যাও, ওসব প্যান প্যানানি নাচ গান গাওয়ার জন্য না, আমার জন্ম হয়নি। আরে আমি গান গাইলে সবসময় হিন্দি গানই গাইবো। ড্যাডি, আমার ড্যাডি ভুল করে তোমার সাথে বিয়ে দিয়ে দিল। আমি কিন্তু তোমার বড় বড় হয়ে থাকতে পারবোই না। পলাশ আমাকে কথা দিয়েছে পুরীতে তার ফ্ল্যাট বাড়িতে নিয়ে যাবে, কিন্তু তার আগে আমার কামনার আগুনে
আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। তারপর পলাশকে পাঠিয়ে দেবো সমুদ্র সৈকতে। ভালোবাসা পাপ, সেই পাপে আজ আমি এত বড় যন্ত্রণা ভোগ করছি। আজ আমি না পেলাম স্বামী, পুত্র, সন্তান, আমি কিচ্ছু পেলাম না। আর নিত্য নতুন পুরুষের কাছে আমার নাচ গান করতে হচ্ছে। আমি তাই তো বলছি, আমি এই জীবনে আমি কি পেলাম? এই বাজি বিক্রি করে আমি কি পেলাম? টাকা ছাড়া এই দুনিয়ায় সবই ফাঁকা কুন্তি। টাকাই হচ্ছে এই কলির ভগবান। যার টাকা নেই সমাজে তাকে কেউ মানুষ বলে গণ্য করে না। কিন্তু আমি কি পেলাম? তুমি কি পারবা আমাকে মুক্তি দিতে? মুক্তি মুক্তি তুমি কোনোদিন পাবে না কুন্তি। তোমাকে মুক্তি দিলে তুমি দেশে ঘিরে গিয়ে আমার সমস্ত স্মাগলিং বিজনেস তুমি সকলের কাছে ফাঁস করে দেবে। ধর্মের কল বাতাসে উড়ে মহিম হালদার, আমার মতো অনেক মেয়ে তুমি সর্বনাশ করেছো। তাদের বুক ফাটা আর্তনাদে একদম বোমা বাস্ট হয়ে একটা সমুদ্রে পরিণত হবে। হ্যাঁ, সেই দিন তুমি কোনো কুল কিনারা খুঁজে পাবে না মহিম হালদার, তুমি কোনো কুল কিনারা খুঁজে পাবে না। না কুন্তি না, আমার অর্থ আর অহংকারের জাহাজ আমাকে টেনে এনে পৌঁছে দেবে তোমার কাছে। তুমি আমার হাত ধরলে কেন? কেন আমার হাত ধরলে? পলাশের মা মারা যাওয়ার পর থেকে আমার অন্তরের ভেতর যৌবন নামক সিংহ সবকটা লালসার থাবা বাড়িয়ে লগ লগ করছে তোমার একটু রূপনা বাংলায়। না, আমি আর কোনোদিন আমার কাছে আর চাইবো না। আমাকে তুমি কিছুতেই ভোগ করতে পারবে না। না বলো না কুন্তি, আমার যৌবন জোয়ারের জলকে আমি ধৈর্যের বাঁধ দিয়ে আটকে রাখতে পারছি না। এসো না, আমাকে ছেড়ে দাও। এখন আমি আসছি কুন্তি, আবার পরে একদিন আসবো। সেই দিন এসে এ মাসের হিসাবটা আমি নিয়ে যাব। এখন আমি আসি, মাই সুইট হার্ট। আমিও সেই দিনটার অপেক্ষায় রইলাম জানোয়ার মহিম হালদার। আমার মন বলছে আমার ছেলেটা সত্যি বেঁচে আছে, আমার ছেলেটা মরে যায় নাই। তোমার মতো কলির বংশকে ধ্বংস করার জন্য আমার মতো অভাগিনী দেবকী মাকে ছেড়ে যশোদা মায়ের কোলে হয়তো বড় হচ্ছে। তাই আমি বলছি তোমার এই প্রতিভে যে গোকুলে বাড়িছে সে। কে বাবা তুমি? আমি লোকনাথ বাবাজি, একনিষ্ঠ ভক্ত প্রেমচাঁদ মহারাজ বাবাজি। হস্ত রেখা থেকে মানুষের ভূত ভবিষ্যতের কথা বলাই আমার একমাত্র কাজ। তাহলে আমার হাতটা দেখো না বাবা, দেখো না আমার ভবিষ্যতে কি আছে বলে দাও না। হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। এক নম্বর বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে, আর তার ঔরসে তুমি হয়েছিলে সন্তান সম্ভবা। কিন্তু কি বাবা, কি? তোমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে সে তোমাকে বিয়ে করেনি। হ্যাঁ সাধু বাবা, সব মিলে যাচ্ছে। বলে যাও সব মিলে যাচ্ছে, বলো। আচ্ছা, আমার সন্তান কি তাহলে এখনো বেঁচে আছে বাবা? আছে, এখনো বেঁচে আছে, তবে কোথায় আছে এই কথা আমি বলতে পারবো না। বলতেই হবে বাবা, তোমাকে বলতে হবে। আমাকে বাঁচাও সাধু বাবা, আমাকে বাঁচাও সাধু বাবা, আমাকে বাঁচাতেই হবে। বাঁচাও সাধু বাবা, তুমি বাঁচাও সাধু বাবা গো, বাঁচাও সাধু বাবা, তুমি বাঁচাও সাধু
ধরা পড়ে গেলাম। এই, কি হবে? নস্কর মশাই, আপনি? আর বলো না কুন্তি, এই কথাটা না বললেই নয়, তাই বলছি আর কি। অনেক দিন থেকে তোমার কাছে আসবো আসবো করে আসতে আর পারিনি, তাই আজ এই সাধুর বেশ ধরে চলে এসেছি। কেন এসেছেন নস্কর মশাই, কেন? আরে বাবা, আরো 5 জন যে জন্য তোমার কাছে আছে, আমি তোমার কাছে সেই জন্য এসেছি। এসো এসো প্রিয়তমে, তুমি কাছে এসো। তুমি রাধে আর আমি শ্যাম, আমরা দুজন মিলে উড়িয়ে নেব ওই প্রেমের নিশান। তাই হবে, আমারও সত্যি ধৈর্য ধরছে না। এসো এসো প্রিয়তম, এসো এসো। ঠিক আছে ঠিক আছে কুন্তি, কুন্তি এবার তুমি আমাকে ছেড়ে দাও। কেন কেন মশাই, এখনই হয়ে গেল নাকি? হ্যাঁ, তোমাকে ধরার চাপে আমার ওই পেছন দিয়ে একবার বেরিয়ে গেছে। কি বেরিয়ে গেছে? কি গন্ধ! তাই তো, সত্যি কি গন্ধ বেরোচ্ছে? কি আর হবে কুন্তি, কথাটা না বললেই নয়, তাই বলছি আর কি। আমি ওই পিছনের মুখটা পরিষ্কার করে আছি। তাই আসুন নস্কর মশাই, তাই আসুন। পুরো ঘাটের মোড়া, পুরো সকল আমাকে নিয়ে এসেছে ফুর্তি করতে। হ্যাঁ, আমাকে নিয়ে ফুর্তি করবে। না না, আমি ফুর্তি করতে আসিনি মাসি। তাহলে তাহলে তুমি কি করতে এসেছো বাবা? আমার পরনে কয়েদির পোশাক, জেল ফেরার আসামি আমি, তাই এসেছি তোমার কাছে একটু আত্মগোপন করে থাকার জন্য। প্রতিনিয়ত এখানে অনেক লোকের আনাগোনা, আমি তোমাকে কোথায় রাখবো বাবা, কোথায় আশ্রয় দেব? সে কি মাসি, সে কি? আমি যদি তোমার ছেলে হতাম তাহলে কি পারতে এই ছেলেকে পুলিশের হাতে তুলে দিতে? আমার ছেলে? তুমি তুমি কে বাবা? আমি কর্ণ। কর্ণ? কি হলো মাসি, আমার নামটা শুনেই তুমি চুপ করলে কেন? কেন জানি না রে কর্ণ, তোর স্পর্শে আমার মাতৃ হৃদয়টা ডুকরে ডুকরে কেঁদে উঠলো। বল না রে বাবা, তুই সত্যি করে বল না, কে তোর মা, কি তোর পরিচয়? আমি এক পরিচয়হীন কুক্ষুত উল্কা, আকাশের বুক থেকে ঠিকরে পড়েছে এই মাটির পৃথিবীতে। এই সমাজ আমার একটি মাত্র পরিচয়, আমি জারজ সন্তান। না কর্ণ না, আমি তোকে কিছুতেই যেতে দেব না। না না, তা হয় না মাসি, তা হয় না। সারা দুনিয়াটা আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়াবো আমার মাকে। যদি সেই জন্মধাত্রী মায়ের টাকা পাই, তাকে আমি পরশুমের মতো গলা টিপে হত্যা করবো। না না রে কর্ণ না, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোকে জন্ম দিয়েছে, এই পৃথিবীর আলো দেখিয়েছে, তাকে হত্যা করা মহাপাপ। ও পাপ! সে মা তোকে একটিবার ভাবলো না আমার জন্মের কথা? কি পরিচয় নিয়ে বেঁচে থাকবো? তুই আজ থেকে আমার কাছে আমার পরিচয় নিয়ে বেঁচে থাকবি, আমার সন্তান হয়ে বেঁচে থাকবি। কি শান্তি, কি তৃপ্তি! জন্মাবধি পাইনি মায়ের একটু স্নেহ, একটু পরশ। কোকিল শাবকের মতো জন্ম হয়েছে ওই কাকের বাসায়। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে না। ও
যদি আমার আমার মাকে যদি আজ তোমাকে সত্যি করে বলতে হয় মাসি, কেন তোমাকে এই মহিম হালদার বয়টি করে রেখেছে? বলবো বাবা, আমি তোকে সব বলবো। এখন তুই চল বাবা, এখন তুই ঘরের ভিতরে চল। মাসি, ও মাসি, ওই দেখ তারা যেন এদিকে আসছে। আর এখানে দেরি করা ঠিক হবে না। চল বাবা, এক্ষুনি তুই ঘরের ভিতরে চল। আমার সাথে তুই ঘরের ভিতরে আয় বাবা, আমার সাথে। আমি তোকে আমার ঘরে লুকিয়ে রাখবো বাবা। তাই চলো মাসি, তাই চলো। মাসি চাপ বাবা, কোনো সারা শব্দ পাচ্ছে না কেন? কাউকে আমি কেটে পড়েছে নাকি? কিন্তু যার তো কোনো পথই নেই। এই রকেট, বুলেট, আমারে ডাকছো গুরু? হ্যাঁ, মাসিকে দেখতে পাচ্ছি না কেন? কাল সারা রাত মাসি সারা রাত জেগেছে। তাই মাসি হয়তো ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, ঘুমাচ্ছে ঘুমা, কিন্তু তোরা একটা কথা কান দিয়ে শোন বুলেট আর রকেট। বলো বলো। শুনলাম আগামীকাল অমল মাস্টারের মেয়ে সে লড়বে, তাই আমি চাই না আমার কামনার ফুল অন্য কারো ফুলদানিতে গিয়ে সমাবর্তন করো। আমাদের কি কাজ করতে হবে গুরু? এর আগে শালিকে তুলে এনে নিয়ে আসবো এই বাগান বাড়িতে, তারপর প্রথম ফুলে চর্চা করবো আমি। শালিকে আমার উলঙ্গ করে দিয়ে তারপর শালিকে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে দিয়ে আসবি অর্জুন সামন্ত বাড়ির উঠোনে। আজ 3 বছরের জন্য আমি কলকাতায় পড়তে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় দাদার সাথে আমার দেখা হলো না। জানি না অন্ধকার জেলের ভিতর একান্তে নিভৃতে বসে দাদা আমার কত কষ্ট পাচ্ছে। কোন অর্জনে তোকে ভাবতে হবে না অর্জুন। সে যদি নিরপরাধ হয়, একদিন না একদিন সে বাড়ি ফিরে আসবে। দাদাকে ভুলে আমি কেমন করে থাকবো গো বাবা? থাকতে তোকে হবে অর্জুন। আমার সমস্ত জমি জায়গা বিক্রি করে তোকে পড়তে পাঠাচ্ছি, নহলে এই সমস্ত চেষ্টা আমার ব্যর্থ হয়ে যাবে রে অর্জুন। কলকাতা যাওয়ার সময় যদি এমন করে মন খারাপ করিস, বাড়িতে আমি একা কি করে থাকবো রে অর্জুন? তুমি সাবধানে থাকবে বাবা, সন্ধ্যার পর তুমি কোথাও বেরোবে না। সে তোকে বলতে হবে না অর্জুন। তুই মন দিয়ে পড়াশোনা করিস, তোকে এই সকলের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিতে হবে এই গরিবের ছেলেরাও মানুষের মতো মানুষ হতে পারে অর্জুন। তোমার প্রাণ ঢালা আশীর্বাদিত আমার জীবনের একমাত্র পাথেয় বাবা। তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন তোমার স্বপ্নকে সার্থক করতে পারি বাবা। নিশ্চয়ই পারবি রে অর্জুন। তোর ব্যাগটা আমাকে দে, আমি ওই বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দিয়ে আসি। তাই চলো বাবা, তাই চলো। আমাকে যখন কলকাতা যেতেই হবে, তখন আর আমি দেরি করব না। তুমি কোথায় যাচ্ছ অর্জুন? আমি কোথায় যাচ্ছি তা তোমার জেনে লাভকে শিউলি? নিশ্চয় তুমি আমার প্রতি অভিমান করে চলে যাচ্ছ, তাই না? যাওয়াটা কি আমার অন্যায় শিউলি? তোমাকে তো আমি অনেক আগেই বলেছি, যা কোনোদিন হবার নয় তা নিয়ে তুমি আমাকে মিথ্যা স্বপ্নে বিভোর করতে এসো না। কেন কেন তুমি এই গায়ে হলুদ অবস্থায় আমাদের পুরনো স্মৃতিকে মনে করিয়ে দিতে এসেছো শিউলি? আমাদের পবিত্র ভালোবাসাকে আজ আমি অপবিত্র করতে চাই না বলে? না শিউলি না, তুমি তুমি বাড়ি ফিরে যাও, সকলে তোমাকে খোঁজাখুঁজি করবে। এই গায়ে হলুদে অবস্থা সকলের অজান্তে সমস্ত স্মৃতিকে মুছে দিয়ে আমি আমার মনের মানুষের কাছে চলে এসেছি। আমি একজন সামান্য গরিব চাষির ছেলে। তুমি তুমি তোমার মা বাবার পছন্দ মতো পাত্রকে বিয়ে করো, দেখবে দেখবে অনেক অনেক সুখী হবে তুমি। সবকিছু জেনে শুনেও তুমি কেন দুঃখের সাগরে ডুব দিতে এসেছো শিউলি? আমার কাছে সুখের সাগর অর্জুন।
আমার স্বপ্নের গাথা বড় মারলো, আমি তোমার গলায় ছাড়া কারো গলায় পড়াতে পারবো না অর্জুন, কারো গলায়। শিউলি তুমি, আমি তো 3 বছরের জন্য কলকাতায় পড়তে যাচ্ছি। আমি তোমার সঙ্গে কলকাতায় যাব। না শিউলি না, তা হয় না। আমি কলকাতা থেকে ফিরে এসে সামাজিক মর্যাদা দিয়ে আমি তোমাকে বিয়ে করব শিউলি। তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। তুমি যদি আমার এতই ভালোবাসো, তাহলে তুমি কি চাও না যে আমার ভবিষ্যৎটা আলোর জগতে বর্ণময় হয়ে উঠুক? চাই, চাই গো চাই, প্রত্যেক স্ত্রী চাই তার স্বামী সিক্ত যোচনায় আলোয় আলোকিত হয়ে উঠুক। কলকাতাতে অবশ্যই যাবে, কিন্তু যাওয়ার আগে এই সিঁদুর কুটো থেকে একটু সিঁদুর নিয়ে তুমি আমার স্মৃতিতে পরিয়ে দাও। সকলে জানো তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী। তাই দাও শিউলি, তাই দাও। আমাদের এই পবিত্র ভালোবাসাকে সার্থক করতে মাথার উপর উদীয়মান সূর্যদেব আর আমাদের সামনে অগণিত মানব দেবতাকে সাক্ষী রেখে আমি তোমার স্মৃতিতে পরিয়ে দিলাম আমার ভালোবাসার সিঁদুর। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের যে তুমি যে আমার প্রিয় থেকেও শুধু বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা ভালোবাসা দিও, ভালোবাসা দিও। আমার ছেলের শাস্তি চাই, ইডিয়েট অমল মাস্টারের দল কলকাতা থেকে বাচ্চা গুন্ডাকে এনে আমার পিছু লাগিয়ে রেখেছে, কিন্তু কেউ ওই বাচ্চা গুন্ডা পুলিশ চিরুনি তল্লাশি করেও এখনো কাল বিলটাকে ধরতে পারছে না। আপনি মাত্র আর 7 দিন সময় দিন স্যার, যদি না 7 দিনের মধ্যে অ্যারেস্ট করতে পারি। একটা আসামি জেল ভেঙে পালিয়ে গেল, থানায় আপনারা ডিউটি করেন না বাড়িতে ঘুমিয়ে থাকেন? ঘুমানোর কি আর উপায় আছে স্যার? চোর গুন্ডাদের পিছু ছুটতে ছুটতে সারা রাত্রি কেটে যায়। কিন্তু দারোগা বাবু, দিন কয়েকের মধ্যে একটা খুন হতে পারে। ওই অমল মাস্টারকে, অমল মাস্টারের মতো ওই মহান মানুষকে না খুন করলে ভোটে আমি জিততে পারবো না দারোগা বাবু। কিন্তু স্যার এই মাত্র থানা থেকে শুনে আসছি অমল মাস্টারের মেয়ে আজ বিয়ে, কিন্তু মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই বাদশা গুন্ডা কিডন্যাপ করেছে। বাচ্চা গন্ডা কিডন্যাপ করেন ড্যাড, সে এখন এই পলাশ হালদারের লালসার খাঁচায় বন্দী হয়ে আছে। সেই মালকে আমি একেবারে পয়মাল করে দেব ড্যাড। আরে এই না হলে আমার ছেলে। শোন পলাশ, আমিও অনেকদিন কচি মুরগির মাংস খাইনি। আরে যদি পারিস তো আমার জন্য বেশ নরম নরম দেখে 2-4 পিস রেখে দিবি। আপনার নামে কিন্তু অনেকগুলো কমপ্লেন আছে পলাশ বাবু। কি বললেন? আমি অঞ্চল প্রধান মহিম হালদারের একমাত্র ছেলে, আমার নামে থানায় কমপ্লেন? স্টুপিড রাস্কেল দারোগা! আমি দারোগা শ্যামাবত জানেন আমি আপনার কি করতে পারি? ছাড়ুন না দারোগা বাবু, ছেলে মানুষ ভুল করে যদি একটু মেরেই থাকে। এই নে, এটা পকেটে রাখুন। সত্যি স্যার, আপনার তুলনা হয় না। আপনি এই কলির ভগবান স্যার, একটু পায়ে ধরে দিন স্যার। আপনি কিছু মনে করলেন না তো স্যার? না না পলাশ বাবু, কি যে বলেন পলাশ বাবু,
আপনি আমার এই গালটাই আর একটা চড় মারলে আমি আরো খুশি হতাম পলাশ বাবু, আমি আরো খুশি হতাম। টাকা কি জিনিস তুই দেখলি পলাশ? আরে আমার যা টাকা আছে তুই সারা জীবন মদ আর মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করলো সে টাকা শেষ করতে পারবি না। তোমার সেই সামান্য টাকা এই দরিদ্র নরনারায়ণের সেবা করার জন্য আমি নিয়ে যেতে এসেছি মহিম হালদার। পুলিশ যাকে ধরার জন্য হন্যে খুঁজছে, সরকার যার মাথার মূল্য ঘোষণা করেছে 5 লাখ টাকা, আমি সেই সমাজ বিরোধী বিখ্যাত ক্রিমিনাল বাদশা। আমি সেই বাদশা। তুমি বাদশা? আমার বাড়িতে কেন এসেছো বাবা? নারী পাচার থেকে শুরু করে এই এলাকার সমস্ত গরিব মানুষের রক্ত শোধন করে যে টাকার পাহাড় জমিয়েছেন সেই টাকা আমি নিয়ে এসেছি মহিম বাবু। ছাড়ুন ছাড়ুন, জলদি ছাড়ুন। কিন্তু আমার কাছে যে এখন একটি পয়সাও নেই বাদশা। এই বললে শুনবো না? দেখছেন আমার হাতে দুটো পিস্তল, স্টিকার টিপলেই বাবা ছেলে চিরদিনের মতো ঘুমিয়ে পড়বেন এই মাটির বিছানায়। জলদি ছাড়ুন। সমস্ত টাকা এবছর বন্যার সময় আমার ড্যাডি মুখ্যমন্ত্রী দান তহবিলে দান করে দিয়েছেন বাদশাহ। তাই নাকি? তোমার বাবা দেখতে আমার দানবীর হরিশ্চন্দ্র। এই বাদশাহ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কি করবি তুই আমার? আস্তে কথা বল পলাশ হালদার, জোরে কথা বললে তোর এই গলার স্তরটা চিরদিনের মতো উত্তপ্ত করে দেবো। না 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 না, ওকে ছেড়ে দাও বাদশা। আগামীকাল আমার ব্যাংকের লকার থেকে আমার সমস্ত টাকা সোনা এনে আমি তোমার হাতে তুলে দেবো বাদশা। ঠিক আছে ঠিক আছে, আজ আমি যাচ্ছি, কিন্তু আগামীকাল যদি আমাকে শুধু হাতে ফিরে যেতে হয় তাহলে আমার এই পিস্তলের গুলিতে তোদের বাবা ছেলের মাথার গুলিগুলো ফেটে চৌচির হয়ে যাবে। মেরা বাত आपको याद रखना चाहिए। আমি আর পারছি না সবিতা, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আমার বিদ্যুতের চাবু, আর আমি সহ্য করতে পারছি না। তুমি এত ভেঙে পড়ো না গো, তুমি এত ভেঙে পড়ো না। তুমি এত ভেঙে পড়লে তুমি বাঁচবে কেমন করে? আর আমি বাঁচতে চাই না সবিতা। যখন আমি স্কুলে যাই সবাই আমার দিকে আঙুল দেখিয়ে বলে ওই আদর্শহীন অমল মাস্টার যার মেয়ে বিয়ের রাতে বেরিয়ে চলে গেছে। ওগো আমি তো ভুল করেছি। আমাকে আমাদের মেয়েটা একদিন আমাকে বলেছিল সে নাকি কাকে ভালোবাসতো। তুমি এতদিন আমাকে ওই কথা বলনি কেন সবিতা? আত্মহত্যা ছাড়া আমার যে আর কোনো পথ নেই সবিতা। ওগো না, তুমি এমন অলক্ষণে কথা বকে এলো না। অনেক অনেক দুঃখে এই কথা বলছি সবিতা। যাদের নিয়ে আমি গর্ব করতাম সেই অমর মাস্টারের মাথাটা নত করে দিয়ে সকলের মুখে চুনকালি মাখিয়ে দিয়ে আমি ভাবতে পারি না। কেঁদে আর কি করবেন বর্দা, কেঁদে আর কি করবেন? যা হবার তা তো হয়েই গেছে। মেজো বৌমা, কমল যে এমন হীন কাজ করবে এটা আমি ভাবতেই পারিনি। কি বলছিস? যা সত্যি আমি তাই বলছি বর্দি। তখন আমি তোমাদের কত বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তোমরা তোমার কোনো কথাই শুনলে না। এখন আমার কথা সত্যি হলো তো বলো? মেজো বৌমা, বর্দা আপনি তো খুব মেয়ের হয়ে সাফাই গাইতেন, কিন্তু এবার কি হলো বলুন তো? আপনাদের সবার মুখে ঝামা ঘষে দিয়ে আপনার মেয়েটা নিজের কাকাকে নিয়ে পালিয়ে গেল। তুমি অমন কথা বলো না মেজো বৌমা, আমি আর শুনতে পাচ্ছি না। তোমাদের কাণ্ডই তো সবেমাত্র শুরু বর্দা। শিবরা অনেকদিন আগেই বলেছিল, কিন্তু তোমরা ওর কোনো কথাই কানে নাওনি। হলো তো বিমল, ওদের দুজনকে তোমরা আদর দিয়ে বাঁদর তৈরি করেছো, নাহলে এত বড় জঘন্যহীন কাজটা করার সাহস ওরা পেত না বর্দা। বিমল, তাই যদি সত্যি হয়
তাহলে যেদিন আমি ওদের দুজনকে সামনে পাবো আমি নিজের হাতে খুন করব, নিজের হাতে খুন করব। বর্দা শোনো বৌদি, আমার সম্মান বলে যখন এই বাড়িতে রইল না, তোমাদের সঙ্গে আমি আর একসঙ্গে থাকতে চাই না। আমি আর কি বলবো ভাই, আমি আর কি বলবো? তুমি তো সেই আগের মতো ছোট্টতে নেই যে আমার এই পাথরের বুকটাতে তোমাকে আমি আটকে রেখে দেব। তুমি যে এখন স্বনামধন্য প্রফেসর, তাই তোমার যা ভালো মনে হবে তুমি তাই করবে। আমি কোনো আপত্তি করবো না বিমান, আমি কোনো আপত্তি করবো না, আমি কোনো। সত্যি কথা বলতে বর্দা বৌদি কেমন আমার উপর অভিমান করে চলে গেল। ওদের কথা ছাড়ো তো। এই বিমল, আমি শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে বললে না তো? খুব সুন্দর মানিয়েছে শিপ্রা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই রায়বাড়ির উপযুক্ত বধূ। তাই নাকি বিমল? কিন্তু আমি তখন শাড়ি পরতে পারতাম না বলে তোমার বর্দের কথা শুনে আমাকে কত অপমান করেছো, আমাকে মারতে পর্যন্ত গিয়েছিলে। আমি ভুল করেছিলাম শিপ্রা, তুমি আমাকে ক্ষমা করে দাও শিপ্রা। আরে তোমাকে ক্ষমা না করে আমি কি থাকতে পারি শিপ্রা? কিন্তু আমি ভাবতে পারছি না যে তুমি তো তোমার বর্দার খুব আদর্শের বড়াই করছে, কিন্তু এবার হলো তো। আর আমাকে লজ্জা দিও না শিপ্রা, তোমার কথা না শুনে আমি মস্ত বড় ভুল করেছিলাম। আর কোনোদিন তোমার কোনো কাজে আমি বাধা দেব না। আজ থেকে এই শাড়ি ছেড়ে তুমি তোমার ইচ্ছে মতো পোশাক পরবে। ঠিক করেছো, আমি না শাড়িটা ভালো করে পরতেও পারি না, তুমি আমার বাঁচালে। এই তাহলে তুমি আমার কাছে এসো, তুমি আমার একমাত্র জীবন সঙ্গী, তাই তো আমি তোমায় বলতে চাই, এই মেরে হামসফর এক জরা ইল্তিজা सुन सदाई दे रही है मंजिल प्यार की। हम सब एक जरा सुन सदाई दे रही है मंजिल प्यार की। प्यार